ইনশিতা পরীক্ষার প্রস্তুতি দুমসে নিচ্ছে। তার মধ্যে প্রতিটা দিন যে জেহের কতটা খোঁজ নেয় তার ইয়াত্তা নেই। একসময় তো ইনশিতা বিরক্ত হয়ে ফোনটাই সুইচ অফ করে দিয়েছিল। তার কিছুক্ষণ বাদে দেখা গেছে জেহের বাসায় হাজির। এলোমেলো চুল, শার্টের হাতা একটা গোটানো, বোতাম খোলা, একেবারে বিধ্বস্ত অবস্থায়। জেহের এসে ইনশিতার গাল চেপে ধরে বলে, তোমাকে বলেছিলাম না আমি ফোন করলে 1 সেকেন্ডও যাতে দেরি না হয়, তাহলে কেন সুইচ অফ করলে? কোন সাহসে? আমার কেমন লাগছিল তুমি জানো? তোমার ফোন বন্ধ দেখে আমার আমার পাগল পাগল লাগছিল। মনে হচ্ছিল মনে হচ্ছিল তুমি হারিয়ে গেছো। আমার কখনো এমন করবে না রোজ, কখনোই না। তাহলে বিয়ে ছাড়াই তুলে নিয়ে যাব। জেহেরের এমন হুমকি ধামকিতে মাঝে মধ্যে ইনশিতা মিটমিটিয়ে হাসে। এই পাগলটাকে নিয়ে যে সে কোথায় যাবে। ইনশিতার খুব ভালো লাগে যখন জেহের তাকে রোজ বলে ডাকে। তবে ভাগ্যকে মেনে নিয়েছে ইনশিতা। এই বিয়ে হওয়ায় তার বাবাকে এই প্রথম অনেক হাসি খুশি দেখল সে। তার বাবা হঠাৎ হঠাৎ রুমে এসে ইনশিতার মাথায় হাত বুলিয়ে ধরা গলায় বলেন, আমার মেয়েটা কত বড় হয়ে গেছে। সেই ছোট্ট মেয়েটার কয়েকদিন বাদে বিয়ে। দেখিস তুই ওই বাড়িতে সুখে থাকবি। জানিস যে ছেলেটা এত ভালো, আমার ব্যবসার সব কিছু সে নিজে বহন করে। দোকানের লোক রেখেছে যাতে আমার কোনো কষ্ট না হয়। আর সব খরচ জেহের সামলিয়ে নেয়। তোর মাকে কত নতুন নতুন শাড়ি গহনা কিনে দিয়েছে। আমি তো বিয়ের এত বছর পরও কিছুই দিতে পারিনি তোর মাকে। তোর মা তো খুশিতে কেঁদে দিয়েছে আর বলেছে আমার মেয়েটা শেষ পর্যন্ত সুখের দেখা পেল। এবার তোর কোনো কষ্ট হবে না রে মা। বিকেলে টিউশনি করে দোকানের হিসাব নিয়েও তোর বসতে হবে না। এখন আর সবসময় ডাল ভাত খেতে হবে না। আর বিয়ের খরচ নিয়ে যে আমার কত চিন্তা ছিল। জেহের বলে, শ্বশুরমশাই আপনি চিন্তা নেবেন না, শুধু মেয়ের বিয়েতে আনন্দ করুন। আমি তো আপনার ছেলের মতোই। তুই খুব ভাগ্য করে এমন একটা ছেলে পেয়েছিস ইদু। দেখবি জেহের তোকে খুব সুখে রাখবে। এসব বলে ইনশিতার বাবা দ্রুত রুম থেকে চলে যায়। তিনি মেয়ের সামনে কেঁদে দুর্বল হতে চান না। ইনশিতা আড়ালে কাঁদে। বাবা মায়ের খুশিতে তারও যে সুখের কান্না পায়। সে ভেবেছে এই বিয়েতে যেহেতু তার বাবা মা এত খুশি, সেহেতু সে জেহেরকেই বিয়ে করবে। আর এমনিতেও জেহের যখন সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে, তাহলে তার পরিবারের সকল কষ্ট দূর হবে। যেটা এতকাল ইনশিতা নিজে করতে চাইছিল, সেটা যখন জেহেরই করে দিচ্ছে, তাতে সমস্যাই বা কী? সে নিজেও জেহেরকে মেনে নেওয়ার চেষ্টা করবে। জেহেরের কথা মতো চললে তো জেহের আর এমন পাগলামি করবে না। ইনশিতা কাছে থাকলে জেহেরের পাগলামি বন্ধ হবে, এটা ইনশিতার ধারণা। এছাড়া তো জেহেরকে নিয়ে আর কোনো সমস্যাই নেই। তবে হুটহাট করে কিছু আজগুবি চিন্তা তার মাথায় করা নাড়ে। যেমন জেহেরকে কি সে ভালোবাসতে পারবে? জেহেরের অসুস্থ, ভালোবাসার কারণে তো তাকে বন্দিনী করে থাকতে হবে আজীবন। তাহলে জেহেরকে কিভাবে ভালোবাসবে সে? এই ধরনের চিন্তা মাথায় ঘুরপাক খেলেও ইনশিতা সেগুলো আড়ালে রেখে দেয়। তার বাবা মা এই বিয়েতে খুশি মানে সেও খুশি। এর চেয়ে বেশি আর কি চাই? ইশিতা যখন কলেজে যায় তখন তার মনে হয় তার ওপর কেউ নজর রাখছে। আশেপাশে তাকিয়েও বুঝতে পারল না। তবে রাস্তায় এক এক সাইডে বেশ কয়েকজন মহিলা দেখতে পায়, দারোগাদের মতো দেখতে। দেখলে মনে হয় তারা গার্ডসের মতো ট্রেনিং প্রাপ্ত। একদিন সে ফুচকার দোকানে ফুচকা খেতে গিয়েছিল, আর তখন সেই মহিলাদের একজন তড়িঘড়ি করে এসে বলে, ম্যাম, আপনি এখানে দাঁড়াতে পারবেন না, আপনাকে এক্ষুনি বাসায় যেতে হবে। ইনশিতা ভ্রু কুঁচকে বলে, কেন? কে আপনি? আমি এখানে দাঁড়াবো কি দাঁড়াবো না সেটা আপনি বলার কে? প্লিজ ম্যাম, আপনি এক্ষুনি বাসায় চলে যান প্লিজ। মহিলাটিকে দেখে মনে হলো সে ভয় পেয়ে আছে। কপালে বিন্দু বিন্দু ঘাম, চোখে মুখে আতঙ্ক। ইনশিতার এবার সন্দেহ হলো, চেপে ধরল তাকে। আপনাকে কে পাঠিয়েছে বলুন? আপনি না বললে আমি এখান থেকে এক পাও নড়ব না। আসলে ম্যাম, আমাদের স্যার বলেছেন আপনার উপরে নজর রাখতে, আপনি কোথায় যান কি করেন, আর বলেছে আপনি যাতে কলেজ থেকে সোজা বাসায় চলে যান, কোথাও না দাঁড়িয়ে, সেই খেয়াল রাখতে, না হলে স্যার আমাদের চাকরি থেকে বের করে দেবে। কোন স্যার? নাম কি আপনাদের স্যারের? জেহের চৌধুরী। ইনশিতা চমকে উঠল। তার মানে এতদিন জেহের এদের মাধ্যমেই তার খোঁজ নেয়। ইনশিতা সেদিন ভেবেছিল জেহেরকে কথা শুনিয়ে দেবে। তার উপর এত নজরদারি কেন? যত সব। কিন্তু জেহেরকে বলার পর জেহের এত জোরে ধমকানি দিল যে তার মনে হলো তার অন্তরাত্মা বেরিয়ে গেছে। আর জেহের লেডি বডিগার্ড ইচ্ছে করে রেখেছিল। সে চায়নি কোনো পুরুষ বডিগার্ড সবসময় ইনশিতাকে দেখুক। জিহাদ ব্যস্ত সময় পার করছে।
মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলে এই ভেবে যে ইনশিতা কিভাবে থাকবে তার সাইকো ভাইয়ের কাছে। সেদিন ইনশিতার বাবাকে জিহাদি নিয়ে এসেছিল বাড়িতে, আর ইনশিতার বাবাকে অনেক বুঝিয়েও জেহেরের হাত থেকে ইনশিতাকে ছাড়াতে, কিন্তু কি হলো শেষে? উল্টো বিয়ে তোড়জোড় শুরু হয়ে গেল। সে কোনোভাবেই চায় না এভাবে চোখের সামনে একটা মেয়ের জীবন নষ্ট হওয়া দেখতে। ইনশিতার পরীক্ষার প্রতিটা দিনে জেহের দিয়ে আসে আর নিয়ে আসে। জেহেরের সাথে সে যতক্ষণ থাকে তখন মনে হয় তাকে তীক্ষ্ণ নজরে কেউ দেখছে, কিন্তু জেহের থাকাকালীন সময় তো লেডি গার্ডরা থাকে না, তাহলে এমন কেন লাগে তার কাছে? ইনশিতার বাবা মিজান হোসেন কয়েকদিন যাবৎ খুব দুশ্চিন্তায় আছেন, কারণ তিনি ইনশিতার বিয়ে প্রথমেই ঠিক করে রেখেছিলেন রাফিদের সাথে। এই কথাটা সম্পর্কে শুধুমাত্র তিনি আর তার স্ত্রী আর রাফিদের বাবা মাই অবগত। কিন্তু সেদিন জেহেরের সাথে ইনশিতার বিয়ে নিয়ে এতটাই বেখেয়ালি ছিলেন যে রাফিদের বিষয়টা মাথা থেকে বেরিয়েই গিয়েছিল। হুট করে আজকে তার মাথায় আসলো কথাটা। রাফিদ ছেলে হিসেবে খারাপ না, তার বাবা মাকে কথাও দিয়ে ফেলেছেন। এদিকে জেহের বিয়ের আয়োজন শুরু করে দিচ্ছে। এখন কিভাবে তিনি রাফিদের বাবা মায়ের সামনে দাঁড়াবেন, কি মুখ নিয়ে দাঁড়াবেন? এত সব চিন্তায় তিনি ঘুমোতে পারেন না। ইনশিতার মা বলল, তুমি একবার গিয়ে কথা বলে নাও রাফিদের বাবা মায়ের সাথে, দেখো কোনো সমাধান হয় কি না। আমি এখন কি মুখ নিয়ে যাব তাদের সামনে? মেয়ের আনন্দে এতটাই বিভোর ছিলাম যে রাফিদের কথাটা একদম ভুলেই গিয়েছি। একবার যাও না গো, না গিয়েই সমাধান করবেই বা কিভাবে? ইনশিতার বাবা মাথা নিচু করে বসে আছে রাফিদের বাবা মায়ের সামনে। কি হয়েছে মিজান, তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? ইনশিতার বাবা হঠাৎ রাফিদের বাবার হাত ধরে ফেললেন, ধরা গলায় বললেন, আমাকে ক্ষমা করে দে ভাই, আমি কথার খেলাপ করেছি, আমাকে ক্ষমা করে দে। কি হয়েছে সেটা তো বলবি নাকি? তারপর ইনশিতার বাবা জেহেরের সাথে বিয়ের কথা সব খুলে বলল। সব শুনে রাফিদের মা রাগ করে সেখান থেকে চলে গেলেন। তার অনেক ইচ্ছা ছিল ইনশিতাকে নিজের ঘরের বউ করবেন। মেয়েটাকে তিনি খুব ভালোবাসতেন। রাফিদের বাবা কিছু বললেন না, তিনি নিজেও এই কথা শুনে বিস্মিত। তবে সম্পর্ক খারাপ করতে চান না, তাই তিনি নিজামকে বললেন, এখন যা হওয়ার তো হয়েই গেছে, তুই এসব নিয়ে চিন্তা না করে বরং মেয়ের বিয়েতে খুশি থাক। তবে রাফিদের কানে ওর আর ইনশিতার বিয়ে ঠিক হওয়ার কথাটা মনে করেও তুলবি না। বিয়ের আর মাত্র কয়েকটা দিন বাকি। রাতে ইনশিতার বাবা ঘরে ঢুকেই দাম করে সোফায় বসে পড়লেন। ইনশিতার মা দৌড়ে এলেন। কি হয়েছে? কি গো, শরীর খারাপ করলো নাকি? ইনশিতা মায়ের ডাক শুনে দৌড়ে নিচে এলো। বাবার এই অবস্থা দেখেই আঁতকে উঠল সে। ফ্যান বাড়িয়ে দিল, পানি এনে বাবাকে খাওয়ালো। ইনশিতার বাবা উঠে বসে মৃদু আওয়াজে বলল, কিচ্ছু হয়নি আমার, গরমে মাথাটা ঘুরে উঠলো শুধু, চিন্তিত হবার কিছুই নেই। ইনশিতার মা আর ইনশিতা কোনো কথা না শুনে ধরাধরি করে রুমে নিয়ে শুয়ে দিল। রাতে ইনশিতা তার বাবার রুমে গিয়ে দেখল তার বাবা ইজে চেয়ারে বসে বাইরে তাকিয়ে আছে। সে বাবার পায়ের কাছে গিয়ে বলল, বাবা। ইনশিতার বাবা চকিতে তাকালেন। কি রে তুই এখনো ঘুমোসনি? বাবা, আমি জানি তুমি কিছু একটা নিয়ে অনেক টেনশনে আছো, তোমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। আর সেই কারণে তোমার আজ শরীর খারাপ করলো। কি কারণে এত টেনশন করছো তুমি? কি নিয়ে এত চিন্তিত? আমাকে বলো না বাবা। ইনশিতার বাবা একবার বিরস মুখে তাকালেন, অবসাদগ্রস্ত সুরে বললেন, আজ জাহারের সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে গিয়েছিলাম। কি এমন জরুরি কথা? বিয়ে নিয়ে। বাবা, তুমি প্লিজ আমাকে সবটা পরিষ্কার করে বলো। ইনশিতার বাবা চিন্তিত বদনে একবার বাইরে তাকালেন, সেখানে দৃষ্টি রেখে শুরু থেকে বলতে লাগলেন, আমি একটু আগে জাহারের সাথে দেখা করতে গিয়েছিলাম, হোটেলে বসেছিলাম আমরা। জাহারকে আমি তখন জরুরি একটা কথা বলার জন্য ডেকেছিলাম, বলেছিলাম তোর সাথে এই বিয়েটা ভেঙে দিতে। কি? জেহির কি বলেছিল? আর তুমি তো এই বিয়েতে সবচেয়ে বেশি খুশি ছিলে। সেই খুশির থেকেও আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল কারো কাছে কথা রাখার দায়বদ্ধতা। কি কথা? বলছি, জাহারকে যখন বলেছি এই বিয়েটা ভাঙতে, তখন জাহার কি রাগটাই না দেখালো। এই প্রথম ওকে এতটা রেগে যেতে দেখলাম। হোটেলের সব চেয়ার টেবিল ভাঙতে শুরু করলো, আর খালি কি যেন বিড়বিড় করছিল। হোটেলের ম্যানেজার ওকে থামতে এলে গ্লাস ছুঁড়ে মারে জাহের। আমার কলার টেনে ধরে বলে, আমার থেকে আমার রোজকে দূরে সরার চিন্তা মাথাতেও আনবেন না, না হলে আপনাকে আমার রাস্তা থেকে সরিয়ে দিতেও সময় লাগবে না। এটা বলে আমাকে ধাক্কা দিয়ে চলে যায়। আর এটা নিয়ে আমি এত টেনশনে ছিলাম যে এই ছেলেটাকে তো তখন আমি অনেক শান্ত দেখেছিলাম, তাহলে এখন এত রেগে গেল কেন? আর ভাবছি, ওর সাথে কি সত্যি তুই সুখে থাকতে পারবি?
আমরা কি তোকে ওর হাতে তুলে দিয়ে অনেক বড় ভুল করব? ইনশিতা অবাক হয়ে এতক্ষণ কথাগুলো শ্রবণ করছিল। শেষ পর্যন্ত তার বাবাও জেহেরের আসল রূপ দেখে ফেলেছে তাহলে। তবে এটা ভেবে মেজাজ খারাপ হয়ে গেল যে জেহের তার বাবাকে মারার হুমকি দিয়েছে। আচ্ছা বাবা, তুমি বিয়েটা ভাঙতে চাইলে কেন? তোর সাথে অন্য একজনের বিয়ে ঠিক করেছিলাম অনেক আগে। জাহেরের সাথে বিয়ে কথা শুনে তখন সেই বিষয়টা মাথা থেকেই চলে গিয়েছিল। হঠাৎই মাথায় আসলো ব্যাপারটা, তাই ভেবেছিলাম জাহেরের সাথে বিয়েটা ভেঙে ঠিক করা মানুষটার সাথেই বিয়ে দেব। যতই হোক আমি কথা দিয়েছিলাম তো, কথা না রাখতে পেরে নিজের কাছে নিজেকেই ছোট মনে হয়। কে সে? ইনশিতার বাবা উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করলো। এখন আমি কি করবো রে তোমা? জাহেরের সাথে বিয়ে দিলে তো তোকে জেনে শুনে সিংহের গুহায় ঠেলে দেওয়া। এখন বিয়ে না করতে চাইলে উনি কোনো না কোনো অঘটন নিশ্চয়ই ঘটাবেন। আর কোনো অঘটন হোক, সেটা আমি চাই না। ইনশিতা উঠে রুমে চলে গেল। রাগে তার শরীর রিরি করছে। গিয়েই ধূপ করে বিছানায় বসে পড়ল। আজ এ কারণে জেহের কোনো খোঁজ নেয়নি তাহলে। না হলে তো মিনিটে মিনিটে খোঁজ না নিলে তার চললেই না। ইনশিতা কল করলো জেহেরের নাম্বারে। অনেকবার কল হওয়ার পরও জেহের রিসিভ করলো না। ইনশিতা মনে মনে রেগে বলল, এই শেষবার, আর কল করবো না তোকে, উজবুক কোথাকার। শেষবার কল করতেই ওপাশ থেকে জেবার কণ্ঠ শোনা গেল। হ্যালো ইনসিতা। জেবার কণ্ঠস্বর ভয় মিশ্রিত। যে তো কখনো তার মোবাইল অন্য কাউকে দেয় না, তাহলে জেবা ফোন ধরলো কেন? আর এতটাই বা ভয় পেয়ে আছে কেন? এত কিছু না ভেবে ইনশিতা বলল, তোমার ভাই কোথায়? ওনাকে দাও। জেবা নিচু কণ্ঠে বলল, ইনসিতা, ভাইয়ের যেন কি হয়েছে, সন্ধ্যায় বাসার আসার পর থেকেই রুমের সব কিছু তজনজ করা শুরু করেছে আর বারবার বলছে যে আমার আর রোজের মাঝে আসবে তাকে আমি মেরে ফেলবো, ছাড়বো না ওনাকে, একদম মেরেই ফেলবো। আমি কিছুই বুঝতে পারছি না ইনসিতা, হঠাৎ কি হলো ভাইয়ের? মোবাইল অনেকক্ষণ ধরে বাজছিল, তাই আমি তুললাম। ইনশিতা তড়িঘড়ি করে ফোন কেটে দিল। এখন জেহেরের সাথে কথা বলা মোটেই সুবিধার না। তার চেয়ে বরং জেহের শান্ত হলে কাল দেখে নেওয়া যাবে। মোবাইলটা বেড সাইডের টেবিলের ওপর রেখে খাটের শটাং হয়ে শুয়ে পড়ল সে। দু হাতে কপাল চেপে বলল, আমার কপালে এত ঝামেলা লেখা থাকে কেন? এই ঝামেলা শেষ কবে হবে? উফ, ভালো লাগে না। প্রথমেই বলে রাখছি, আজকের পর্বে জেহের অতিরিক্ত পাগলামি করবে, যেটা হয়তো অনেকেরই ভালো লাগবে না, বিরক্ত লাগতে পারে। তারা দয়া করে স্কিপ করতে পারেন। জেহেরের চরিত্রের দিক থেকে সে যা করে সেটা ঠিক, আর নিজেদের পয়েন্ট অফ ভিউ দিয়ে ভাবলে কখনোই ঠিক লাগবে না। তাই চরিত্রের মাঝে ঢুকে ভাবার চিন্তা করবেন। হ্যালো জিহাদ। হ্যাঁ মম বলো। ওপাশ থেকে জেসমিন চৌধুরী অস্থির হয়ে বললেন, জিহাদের কি যেন হয়েছে, সন্ধ্যা থেকে ভাঙচুর করছে পুরো ঘরটা। এখন মাথা চেপে বসে আছে আর জোরে জোরে চিৎকার করছে। জিহাদ বিরক্তি নিয়ে বলল, রেগে আছে তো তাই এমন করছে। তুমি তো জানো মম, ভাই রেগে গেলে মাথা ঠিক থাকে না। আমার এমন কিছু মনে হয় না। মাথা চেপে চিৎকার করছে, মনে হচ্ছে ওর মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। ওপাশ থেকে জেসমিন চৌধুরী অস্থির হয়ে বললেন। জেসমিন চৌধুরীর এই কথাটি শোনার পর জিহাদের টনক নড়ল যে জেহের গতকাল আর আজ জেহেরের ওষুধ দেয়নি। জেহেরকে তার অজান্তে ওষুধ দেওয়া হয় বিধায় জেহের তার অসুস্থতা সম্পর্কে অবগত নয়। জিহাদ গাড়ি নিয়ে দ্রুত চলল চৌধুরী ম্যানশনে। কিছুক্ষণ বাদে জিহাদ পৌঁছে গেল বাড়িতে। জেহেরের রুমের দরজার সামনে জেবা আর পরিচারিকাগণ দাঁড়িয়ে আছে। ভেতরে আফজাল চৌধুরী আর জেসমিন চৌধুরী রয়েছে। তবে জেহেরের সামনে আসার সাহস পাচ্ছে না। জেহেরকে এই অবস্থায় দেখে জেসমিন চৌধুরী বুক ফেটে যাচ্ছে। নিঃশব্দে কাঁদছেন তিনি। জিহাদ গিয়ে জেসমিন চৌধুরী আর আফজাল চৌধুরীকে বেরিয়ে যেতে বলে। বাইরের সকলকেও বেরিয়ে যেতে বলে। সকলে বেরিয়ে গেলে জিহাদ কিছুক্ষণ ভ্রুকুটি করে তাকিয়ে থাকে জেহেরের দিকে। জেহের মাথা চেপে ধরে বিড়বিড় করছে। জিহাদ গিয়ে জেহেরের সামনে দাঁড়ালো। জেহেরের মাথায় হাত দিয়ে বলল, ভাই মাথা কি বেশি যন্ত্রণা করছে? জেহের বিরক্তি নিয়ে ঝটকা দিয়ে জিহাদের হাত সরিয়ে দিল। কিছুই বলছে না সে। তার মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে। মনে হচ্ছে ভেতরে কেউ জোরে জোরে হাতুড়ি পিটাচ্ছে। উফ, মাথাটা যদি কেটে ফেলা যেত। তার মাঝে জিহাদ অগোচরে জেহেরকে ইঞ্জেকশন পুশ করে দিল। কিছুক্ষণ বাদে জেহের মাথা থেকে হাত নামালো। ব্যথা পুরোপুরি গায়েব যেন। হালকা লাগছে খুব। জিহাদ চিন্তিত কণ্ঠে, মাথা ব্যথা কমেছে ভাই? জেহের চোখ বন্ধ থেকেই মাথা নাড়ালো। ইশারায় জিহাদকে ঘর ছেড়ে চলে যেতে বলল। জিহাদ চলে গেলে জেহের বিছানায় গা এলিয়ে দেয়। জিহাদ বাইরে আসতে জেসমিন চৌধুরী তড়িঘড়ি করে আসলেন। কি হয়েছে জেহেরের? এখন ঠিক আছে তো? বল জিহাদ।
জিহাদ এক পলক মায়ের দিকে তাকিয়ে মাথা দোলালো। কাল আর আজ ওষুধ দেওয়া হয়নি। স্বস্তির নিঃশ্বাস ফেলল জেসমিন চৌধুরী। জেহের দরজার সামনে গিয়ে জেহেরকে একবার দেখে নিজ রুমে পা বাড়ালো। মায়ের ছলছল করা চোখ জিহাদের নজর এড়ালো না। জিহাদের চোখেও হঠাৎ করে অশ্রুকণা এসে ভিড় জমালো। নিচে পড়ার আগেই হাতের উল্টো পিঠ দ্বারা থামিয়ে দিল জিহাদ। খটখট শব্দের তীব্রতা বৃদ্ধি পাওয়াতে ইনশিতার কাঁচা ঘুম ভেঙে গেল। উঠে বসে আগে নিজের অবস্থান বোঝার চেষ্টা করলো সে। ঘড়ির কাঁটায় চোখ পড়তেই ঘড়ি টিকটিক করে জানান দিচ্ছে রাত 12টা বাজে। একটু আগেই না সে ঘুমালো, আর এত তাড়াতাড়ি 12টাও বেজে গেল। অদ্ভুত ভাবনার জাল ছিল দ্বিতীয়বার খটখটানির আওয়াজে। আগের চেয়ে শব্দটা বেশ জোরালো। শব্দটা ব্যালকনির দরজা থেকে আসছে। তার ব্যালকনিতে গ্রিল নেই, তাই সে ব্যালকনির দরজা আটকে ঘুমায়। এত রাতে কোনো চোট্টোর আসেনি তো, আর আসলেই বা এত জোরে জোরে বাড়ি মারবে কেন? তার মধ্যে কারো গম্ভীর গলার ক্ষীণ আওয়াজ শোনা গেল। তাকে ডাকছে কেউ, কিন্তু কে? কৌতূহল দমাতে পা দুটোকে না চাইতেও দরজার দিকে এগিয়ে নিল সে। খুব সকালে মায়ের ডাকে ঘুম ভাঙে ইনশিতার। ঘুম ভাব নিয়েই অলসতা কাটাতে উঠে পড়ে সে। তবে ঘুমের রেশ এখনও কাটেনি। নিজেকে ব্যালকনির চেয়ারে বসা অবস্থায় দেখে অবাক হলো সে। নিমেষেই মনে পড়ল গতকাল রাতের ঘটনা। কালকের ঘটনাটা মনে পড়তেই ইনশিতার সারা শরীরে কাঁপন ধরে যায়। ঘটনাটি কি আদৌ সত্যি ছিল, নাকি শুধুই স্বপ্ন? স্বপ্নে হলে তো সে ব্যালকনিতে থাকতো না। তার মানে এটা সত্যি। আবারও মায়ের ডাক কানে ভেসে আসে। উঠে গিয়ে ফ্রেশ হয়ে চলে যায় সে। তবে মাথায় রাতের ঘটনাটা ভনভন করে ঘুরছে। হলুদের রাত। জেহেরের পরিবার কমিউনিটি সেন্টারে আগেই পৌঁছে গিয়েছে। চারিদিকে হই হুল্লোড়ে মজে আছে। আত্মীয়, অফিস, কলিগ সকলেই ইনভাইট করেছেন আফজাল চৌধুরী। জেসমিন চৌধুরী আর জেবা হলুদের সব জিনিস ঠিক করতে ব্যস্ত। জিহাদ আর আফজাল চৌধুরী মেহমানদের যত্ন আত্মীতে ব্যস্ত। বেশ আয়োজন করেছে। চারদিকে চোখ ধাঁধিয়ে দেওয়া ডেকোরেশন। টপ বিজনেসম্যানের বিয়ে বলে কথা। তবে এসব কিছুতে জেহেরের ভ্রুক্ষেপ নেই। তার মন ভার হয়ে গেছে। এত সব মানুষদের মাঝে তার মাথা ধরে গেছে। বিশ্রাম নিতে ওপরের তলায় বুকিং করা তার রুমে গিয়ে বসলো। সে চিন্তা করছে তার রোজকে সকলের নজর থেকে কিভাবে বাঁচাবে। সকলের সামনে এনে রোজকে বসাবে। সকলের দৃষ্টি থাকবে তার রোজের দিকে। হলুদ ছোঁয়াতে গিয়ে তার রোজকে টাচ করবে। এই চিন্তায় তার মন ভার হয়ে আছে। সে এসব কিছুই চাইছিল না। ঘরোয়াভাবে বিয়ে করতে চেয়েছিল, যাতে তার রোজকে সকলে না দেখে। রোজকে দেখার অধিকার মাত্র তার, আর কারণ না। আর এখানে সকলে তাকে দেখবে, এই কথাটা ভাবতেই তার মাথা গরম হয়ে যায়। মুখে হাত দিয়ে কপাল থেকে ঠোঁট পর্যন্ত মুছে নেয়। চিন্তায় মাথা ধরে যাচ্ছে। তার উপর তার রুমের দরজার সামনে ঘুরঘুর করছে মেয়েরা, তাকে এক ঝলক দেখার জন্য। সকলে তার অস্বাভাবিকতা সম্পর্কে জানলেও জেহেরের সৌন্দর্য দেখার অদম্য ইচ্ছে ধামাচাপা দিতে পারে না। যতই হোক, যেহেতু সকল মেয়ের হাত সব, জেহেরের ইচ্ছা করছে বাইরে গিয়ে কারো মাথাটা ফাটিয়ে দিতে। এতে অন্তত মেয়েরা কাছে আসবে না। কিন্তু ইনশিতা আগেই বলে রেখেছে কোনো রকম গণ্ডগোল যাতে সে না করে, আর সে কারণেই এত সব কিছু মুখ বুঝে সহ্য করে নিচ্ছে। অবশেষে ইনশিতারাও এসে পৌঁছলো। ইনশিতা আসতে শুনে জেহেদ দ্রুত গতিতে ছুটে চলে ইনশিতার কাছে। নিজে ইনশিতার হাত ধরে ভেতরে নিয়ে আসলে এতে সকলে অবাক হলেও কিছু বলার সাহস পেল না। ইনশিতাও না, কয়েকজন মিটিমিটি হাসছে। হলুদ ছোঁয়ানোর সময় জেহের আর ইনশিতাকে পাশাপাশি বসানো হলো। যখন জেহেরকে হলুদ ছোঁয়াতে যাবে তখন সে চোখ মুখ কুঁচকে মুখ ফিরিয়ে নিল। বিরক্তি মাখা গলায় বলল, এসব ডিসকাস্টিং জিনিস আমার মুখে লাগাবে না। এটা শোনার পর ইনশিতা অগোচরে জেহেরের হাত চেপে চোখ রাঙানি দিল। ফিসফিসিয়ে বলল, আপনি কিন্তু কথা দিয়েছেন আমায় সকল নিয়ম মেনে চলবেন। তাই বলে সকালে আমার গাল কপালে ছবে? নেভার। আই জাস্ট হেট দিস। ঘৃণা করলেও কিছু করার নেই। আপনি চুপচাপ বসে থাকুন। চুপ, আর একটা কথাও নয়। জেহের মুখ গম্ভীর রেখে বসে থাকলো। জেসমিন চৌধুরী এসব দেখে হাসলেন। পাশে দাঁড়িয়ে থাকা আফজালকে বললেন, আমি বলেছিলাম না ইনশিতাই আমাদের জেহেরকে ঠিক করতে পারবে। দেখো কি সুন্দর ইনশিতার সব কথা মানছে জেহের। আফজাল চৌধুরীও সায় জানালেন তাতে। আল্লাহর কাছে লাখ শুকরিয়া আদায় করলেন ইনশিতাকে জেহেরের ভাগ্যে জোটানোর জন্য। ইনশিতাকে হলুদ ছোঁয়ানোর সময় জেহের এক অকল্পনীয় কাজ করে বসলো। সে নিজেই হলুদ নিয়ে সবার আগে ইনশিতার গালে ছুঁয়ে দিল। ইনশিতার তখন লজ্জায় মরিমরি অবস্থা। চারিদিকের ক্যামেরা, মানুষজনের চোখ তখন তাদের দিকে। এর মাঝে জেহেরের এই কাজে ইনশিতা পারে না, দৌড়ে পৃথিবীর বাইরে চলে যায়।
ইনশিতাকে যখন সকলে হলুদ ছোঁয়াবে তখন জেহের একদম ঘুরে বসেছিল ইনশিতার দিকে। জেহেরের এমন কাজে সকলে হাসে। ইনশিতার জান যায় তখন, কেমন বেহায়ার মতো তার দিকে ফিরে আছে। তবে জেহের কাউকে পরোয়া করে না। সে যারা যারা হলুদ দেয় তাদের সকলের আঙুলের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে থাকে। ইনশিতার গালে মাত্র একটি আঙুল দিয়ে হলুদ ছোঁয়ানোর আদেশ দেয় সে। শুধুমাত্র একবার করে এক আঙুল দিয়ে যাতে হলুদ ছোঁয়ায় সেটাই লক্ষ্য রাখছে জেহের। তবে ইনশিতার বাবা ছাড়া আর কোনো পুরুষদের ইনশিতাকে হলুদ ছোঁয়াতে দেয় না সে, এমনকি ছোট বাচ্চাদেরকেও না। সকলের আঙুল ইনশিতার গালে লাগলেই জের ভেতরে ভেতরে রাগে ফেটে যায়, যার কারণে তার মুখমণ্ডল পুরো লাল হয়ে আছে, তবুও কিছু বলছে না। হলুদ পর্ব শেষ হলে ইনশিতা একটা রুমে চলে যায়। নয়নিকা ইনশিতার সাথেই রুমে ঢোকে। নয়নিকাকে রেগে যেতে দেখে ইনশিতা জিজ্ঞেস করে, কিরে তুই এমন রেগে আছিস কেন? কেউ কিছু বলেছে নাকি? নয়নিকা রাগে ফেটে পড়ে। তোর ওই বালের জেহেরের জন্য আমার সব ইচ্ছাই শেষ হয়ে গেছে। শালার বাচ্চা শালা এমন কেন? আমার তোর বিয়ে নিয়ে অনেক ইচ্ছা ছিল। ভাবছিলাম হলুদের সময় তোর পুরো চেহারা মেখে হলুদ লাগাবো, তোরে নিয়ে আর ডান্স দিমু, কিন্তু তোর ওই পেয়ারের স্বামী তো এইসব কিছুই করতে দিল না। তোরে এক আঙ্গুল দিয়া হলুদ ছোঁয়াইতে হইছে, তাও আবার একবার এক গালে দিতে বলছে। নাচ গানে তো যাইতেই দেয় নাই, এটা কোনো কথা? কি বালের একটা স্বামী পাইছিস তুই? উফ, গালি দিস না তো। আমি আর কি করব? এমনিতে যেটুকু করিয়েছি সেটা অনেক কষ্টে রাজি করিয়ে করিয়েছি। আমারও তো অনেক ইচ্ছে ছিল নিজের হলুদে সেই নাচমু, সকলেরও হলুদে মাখিয়া ফেলমু, কিন্তু এইসব আর হলোই বা কই। ইনশিতা দীর্ঘশ্বাস ফেলল, যেথায় মিশে আছে দুঃখ, অবসাদ আর কষ্ট। নয়নিকা ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। দেখিস ওই জেহের তোর জীবনটা জাহান্নামে বানিয়ে দিবে, হলপ করে বলে দিতে পারি। ইনশিতার চোখ মুহূর্তেই ছলছল হয়ে গেল। নয়নিকা তা দেখে দমে গেল। আশ্বস্ত করতে বলল, আরে এমন সিরিয়াস নেস কেন? এগুলো কিছুই হবে না, আমি তো দুষ্টামি করলাম। ইনশিতার চোখের পানি মুছে বিষাদের হাসি হাসল। এটা একদম সত্যি। বাবাও বলেছে এই একই কথা, যে আসলেই জাহান্নাম বানিয়ে দিবে আমার জীবনটা। এটা আমি নিজেও জানি, কিন্তু কিছু করার নেই আর। ও হুমকি দিয়েছে আমার বাবাকে, আমার সাথে বিয়ে না দিলে জের বাবাকে মেরে ফেলবে বলেছে। নয়নিকা বিস্ফোরিত চোখে তাকালো। কি বলিস? সত্যি এটা বলেছে। তাদের কথাবার্তার মাঝে দরজায় কড়া নাড়ার শব্দ আসলো। ইনশিতা গিয়ে দরজা খুলতেই ওর দূর সম্পর্কের কিছু কাজিন ঘরে ঢুকলো। তাদের সাথে খোশ গল্পে মেতে উঠল সে। এক কাজিনের ছোট্ট একটা মেয়ে আছে, তোয়া নাম, 2.5 বছরের। মেয়েটি এত কিউট, গুলুমুলু। ইনশিতার খুব ভালো লাগলো মেয়েটিকে। কিছুক্ষণের মধ্যেই তোয়া আর ইনশিতার মধ্যে ভাব জমে গেল। তোয়ার আধো আধো গলায় কথা বলা শুনে ইনশিতা হাসতে হাসতে গড়িয়ে পড়ে। তোয়া ইনশিতার গলা জড়িয়ে বলে, তুমি অনেক সুন্দর। ইনশিতা হেসে নিজেও ওর মতো করে বলে, সত্যি? সত্যি? আমার থেকেও সুন্দর। ইনশিতা আলতো হাতে গাল টেনে ধরল, আদুরে গলায় বলল, ওলে আমার গুলুমুলু রে, বলে সারা মুখে চুমু দিতে লাগলো। তার দেখা দেখি তোয়াও নিজের ছোট ছোট হাতে ইনশিতার মুখ ধরে চুমু দিতে লাগলো। বলতে গেলে লালাই ভরিয়ে দিচ্ছিল মুখটা, তবুও কিছু বলল না ইনশিতা, উল্টো হাসতে লাগলো। এই দৃশ্য থেকে সবাই হাসলেও অদূরে কেউ একজন ঘাড় কাত করে রাগে ফুঁসছে। সেটা আর কেউ নয়, জেহের। সে মাত্র এসেছিল ইনশিতার কাছে, আর এসে দেখলো যেখানে সে বাচ্চাদেরকেও দূরে রেখেছিল হলুদের সময়, সেখানে একটা বাচ্চা তাকে চুমু খাচ্ছে। জেহের গিয়ে প্রথমে সবাইকে বলল চলে যেতে। রাগী কণ্ঠের আওয়াজে সকলে সুরসুর করে চলে গেল, একমাত্র নয়নিকা আর তোয়া বাদে। জেহের একমাত্র শান্ত দৃষ্টিতে চেয়ে রইল নয়নিকার দিকে। সেই দৃষ্টি দেখে নয়নিকা এক দৌড়ে রুমের বাইরে। জেহের এবার রোজের কোলে থাকা তোয়ার দিকে তাকালো। তোয়া ইনশিতার ঘাড়ে মাথা দিয়ে চুল নিয়ে খেলছে। জেহের হালকা এসে তোয়ার হাত ধরল। আপনাকে কি কোলে করে দিয়ে আসতে হবে ম্যাডাম? ইনশিতা নিজেই বলল, ও কোথাও যাবে না, এখন আমার সাথেই থাকবে। জেহের একবার ইনশিতার দিকে তাকালো, এখনো গায়ে হলুদের সাজই রয়েছে সে। জেহের ভালো করে ওপর থেকে নিচে একবার চোখ বোলালো, তা দেখে ইনশিতা বিব্রত বোধ করলো। বিব্রত পরিস্থিতি থেকে রক্ষা পেতে জেহেরের কোলে তোয়াকে দিয়ে দিল ইনশিতা। আমি গিয়ে চেঞ্জ করে আসছি, আপনি ওকে একটু রাখুন।
বলে দ্রুত জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। জেহের ইনশিতা যাওয়ার পানে একবার তাকিয়ে তোয়ার দিকে তাকালো, বলল, তোমার নাম কি বেবি? তোয়া চোখ মুখ কুঁচকে আছে। বোধহয় অচেনা কারো কোলে উঠতে ভালো লাগে না তার। উত্তর না দিয়ে বলল, আমি ওই আন্টিল কাতে দাবো। ওই আন্টি তো এখন ব্যস্ত আছে বাবু। আমি তোমার আঙ্কেল। আঙ্কেলের কাছে থাকতে প্রবলেম কোথায়? বলে তোয়ার গালে আস্তে চিমটি দিল। এরকম কথা বলতে বলতে যে তোয়ার গালে আরও অনেক চিমটি কাটলো, তাও আস্তে। তারপর শেষবার খুব জোরে চিমটি দিয়ে ফেললো। ইচ্ছে করে দিয়েছে জেহের। মেয়েটা তখন তার রোজকে চুমু দেওয়ার ফলে এটা। কিন্তু এই জেহেরকে কে বোঝাবে যে বাচ্চারা কিছুই জেনে বুঝে করে না, তারা যা করে সব অনুকরণ। তবে জেহের সেগুলো বুঝতে চায় না। বুঝবেই বা কীভাবে? পাগলেরা কি অত কিছু বোঝে নাকি? চোখ মুখ লাল হয়ে গেছে জেহেরের। ইচ্ছে করছে মেয়েটিকে ছুঁড়ে কয়েকবার আছাড় দিই। সেটা না পেরে চিমটি দিল অনেক। ব্যথা পেয়ে তোয়া কেঁদে উঠল। হাসলো জেহের, শাস্তি দিতে পারা তৃপ্তির হাসি। ইনশিতা ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো ঘরে জেহের আর তোয়া নেই, ব্যালকনিতেও নেই। চিন্তা হতে লাগলো ইনশিতার, কোথায় গেল হঠাৎ। তখনই জেহের তোয়াকে কোলে নিয়ে রুমে ঢোকে। ইনশিতা দেখলো তোয়ার হাতে বড় চকলেট, অথচ চোখ মুখ দেখে মনে হয় কেঁদেছে অনেক। জের হাসি হাসি মুখ করে ইনশিতার দিকে আগালো। ইনশিতার কাছে আসতে তোয়া ইনশিতার কোলে ঝাঁপিয়ে পড়ল। ইনশিতা বলল, তো কাঁদছে কেন? জের অপ্রস্তুত হয়ে পড়ল। সে তো তোয়ার মুখ ধুইয়ে এনেছিল, তাও ইনশিতা বুঝে গেল। আমতামতা করেই বলল, আসলে বাচ্চাটা কেঁদেছিল চকলেট খাওয়ার জন্য, তাই নিচে নিয়ে গিয়েছিলাম চকলেট কিনে দিতে। ও। জেহেরের ফোন আসায় সে ব্যালকনিতে চলে গেল। ইনশিতাও তোয়াকে নিয়ে বেড়ে বসলো। ইনশিতা খেয়াল করলো তোয়ার দুই গাল অসম্ভব রকমের লাল হয়ে আছে। এ কি তোয়া, তোমার গাল লাল হয়ে আছে কেন? তোয়া তখন চকলেট খেতে ব্যস্ত। কাদার পর জেহের চকলেট কিনে দিয়েছিল যাতে আর কান্না না করে। বাচ্চা মানুষ চকলেট পেয়ে কান্না থামিয়ে দিয়েছিল। তোয়া আধো আধো গলায় বলল, আন্টেল তিনটি দিতে আমালে। তোয়া ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল, হয়তো উত্তর খুঁজছে। সে তো নিজে জানে না কেন সে জেহেরের ক্রোধের শিকার হয়েছিল। ইনশিতা ভাবল, আদর করে চিমটি দিলে কখনো এমন লাল হওয়ার কথা না। আর নখের আজ কিছুটা বুঝে যাচ্ছে। যেহেতু কখনো কাউকে কারণ ছাড়া কষ্ট দেয় না, নয়নিকা আর রাফিদকে টাচ করার জন্য শাস্তি দিয়েছে, তাহলে এই বাচ্চাটিকে? আর জেহের বাচ্চাদেরকেও ইনশিতার কাছে আসতে দেয় না। ইনশিতা ভাবতে লাগলো তোয়ার ওপর কেন রাগ জেহেরের। এটা যে জেহেরের ইচ্ছাকৃত কাজ সেটা সে ভালো করেই বুঝলো। জেহের বেলকনি থেকে এসে একদম ইনশিতার কাছে চলে আসে। ইনশিতার গলায় ঠোঁটে পানির ছিটে, তা দেখে জেহেরের নেশা ধরে গেল। জেহের পেছনে এক হাত দিয়ে ইনশিতাকে দাঁড় করিয়ে কোমর চেপে নিজের সাথে মিশিয়ে নিল। ঠোঁটে হাত দিতে যাবে তখন ইনশিতা আপনি তো ওকে চিমটি কেটেছেন কেন? বাচ্চাটির কি অপরাধ ছিল? জেহেরের মেজাজ গরম হয়ে গেল। একে তো রোমান্টিক মুড নষ্ট করায়, আর দ্বিতীয়ত কোথাকার কোন বাচ্চার জন্য তার কাছ থেকে কৈফিয়ত চাওয়াই। তবুও শান্ত। ওটা জাস্ট আদর করে চিমটি কেটেছি। কোনটাই আদর মেশানো আর কোনটাই রাগ মেশানো সেটা আমাকে বোঝাতে আসবেন না। ইনশিতার কাট জবাব। আমি বললাম তো। ইনশিতা চেঁচিয়ে বলল, জবাব দিন শুধু। আপনি ওর ওপর রেগেই এমন করেছেন তাই না? জের ঘাড় কাত করলো, চোখে অগ্নি বর্ষণ হচ্ছে যেন। বাঁকা হেসে ইনশিতাকে ঘুরিয়ে ইনশিতার কাঁধে থুতনি রাখলো। ইনশিতা ছাড়ানোর চেষ্টা করতেই আর জোরে চেপে ধরলো। ইনশিতার কাঁধে মাথা হেলিয়ে শান্ত স্বরে বললে, এই জন্যই তোমাকে এত এত ভালোবাসি। কি সুন্দর ধরে ফেললে। তোমার ব্রেন ভালো বলতে হয়, সব কিছু বুঝে যাও। কিন্তু রোজ সবসময় এত বেশি বোঝা ভালো না। কিছু কিছু সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে চুপ থাকতে হয়। কিন্তু তুমি তো তুমি। একদম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবেন না। ওকে ওকে, রাগ করো না শোনো। আমি এই বাচ্চাটার উপর কেন রেগে আছি জানো? কজ শি কিসড ইউ। আর আমি ছাড়া তোমাকে কিস তো দূরে থাক, আমার অনুমতি ছাড়া টাচ করলেও হাত গুড়িয়ে দেব। ইনশিতা বিস্মিত হয়ে রাগী গলায় বলল, ও একটা বাচ্চা জেহের। একটা বাচ্চার উপর এমন আচরণ অন্তত আপনার থেকে প্রত্যাশা করিনি। বাচ্চারা তো কত কিছুই করে, আর ওরা তো আর জেনে বুঝে কিছুই করে না, তাই না? আপনার বোঝা উচিত ছিল। জেহের ইনশিতাকে নিজের দিকে ফিরিয়ে ধরল, চোয়াল শক্ত করে কঠিন গলায় বলল, সে বাচ্চা হোক আর যাই হোক, তোমাকে কেউ টাচ করলেই আমার খুব রাগ লাগে।
ইনশিতা বিড়বিড় করে বলল, আপনার মতো ম্যাড আমি আমার জীবনে প্রথম দেখেছি, তাও আবার সে আমার পোড়া কপালে জুটলো। জেহের ইনশিতাকে ছেড়ে বিছানায় খেলতে থাকা তোয়াকে কোলে উঠিয়ে নিল। ইনশিতা তোয়াকে নিজের কোলে নেওয়ার জন্য জোরাজুরি করতে করতে বলল, ওকে নিয়ে আবার কোথায় যাচ্ছেন? আপনার উপর বিশ্বাস নেই দিন ওকে। জেহের ইনশিতার ঠোঁটে আঙুল চেপে ধরল। আমার আর তোমার মাঝে কোনো থার্ড পারসন আমি অ্যালাউ করব না। বাচ্চাটার বাইরে রেখে আসছি। তারপর তোয়ার দিকে তাকিয়ে বলল, আর কোনোদিনও যাতে তোমাকে এই আন্টির আশেপাশে না দেখি বাবু, না হলে খারাপ কিছু হয়ে যাবে, কেমন? তোয়া কি আর এসব বোঝে? সে তো খেলনা নিয়ে খেলতে ব্যস্ত। বাইরে রেখে আসতে হবে না, আমি ওর আম্মুকে আসতে বলেছি। তোয়া চলে যাওয়ার পর জেহের দরজা বন্ধ করে দেয়। তা দেখে ভয় পেয়ে যায় ইনশিতা। কিছু করবে না তো, যতই সাহসী দেখাই না কেন, শেষে তো সে একজন মেয়ে, আর পুরুষের শক্তির সাথে সে তো কখনো পেরে উঠবে না। জেহের ইনশিতাকে আচমকা করে তুলে দেয়। ইনশিতা হতবাক হলেও পরে চেঁচামেচি করে নামানোর জন্য। জেহের কড়া চোখে তাকিয়ে বলে, ডোন্ট শাউট রোজ। তবুও চেঁচামেচি থামায় না ইনশিতা। বারান্দায় গিয়ে জেহের একটা চেয়ারে বসে ইনশিতাকে নিজের কোলে বসিয়ে দেয়। জেহেরের থেকে ছাড়া পাওয়ার জন্য সে মোস্টামুষ্টি করা শুরু করে দেয়। জেহের হিসিয়ে বলে, আমার থেকে সাড়া পাওয়ার চেষ্টা এই জীবনে করবে না, এটা তোমাকে আগেও বলেছি। সবসময় আমার থেকে দূরে থাকার চিন্তা না। শুনে রাখো, যতই উড়াউড়ি করো না কেন, শেষ পর্যন্ত তো এই জেহেরের ভালোবাসার কাছেই বন্দী হতে হবে। জেহেরের এমন কণ্ঠ শুনে কেঁপে ওঠে ইনশিতা। এত কাছে জেহের যে তার নিঃশ্বাস ইনশিতার পুরো শরীরে ছড়িয়ে পড়ছে। চোখ বন্ধ করে আছে সে। জেহের হুট করে ইনশিতার গলার ওড়না টান মেরে নিয়ে নেয়। চমকে গিয়ে নিজের দু হাত দিয়ে আড়াআড়িভাবে গলায় চেপে ধরে ইনশিতা। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমি আপনাকে আগেও বলেছি আমার সব ভালো লাগে না, ওড়নাটা দিন বলছি। জেহের ওড়নাটা নিজের এক হাতে পেঁচিয়ে রাখে। চোখে তার মাদক চাহনি, যা ইনশিতার গলায় আবদ্ধ। নেশা জাগানো কণ্ঠে বলে, এত ভয় পাও কেন? আমি তো তোমার স্বামী, তাই না? এখনো হয়নি হবু স্বামী। হোয়াট এভার, স্বামী না হয়েও তোমার উপর অধিকার ফেলাতে পারি আমি। দেখাবো নাকি? না না না। জেহের উচ্চ কণ্ঠে হেসে উঠল। হাসি থামিয়ে বলে, তোমার ওই গলার তিলটা আজকে অনেক বড় ভুল করেছে। একদম বেহার মতো সবাইকে দেখিয়েছে নিজেকে, তার শাস্তি তো পেতেই হবে। জেহেরের কথায় রাগের আভাস পায় ইনশিতা। তোতলিয়ে বলে, মানে? গলার তিলটা সবাইকে দেখানোর প্রয়োজন ছিল, ডেকে রাখলে না কেন? ইনশিতা হতভম্ব হয়ে তাকিয়ে আছে। কি বলবে বুঝতে পারছে না। জেহের গলার তিলে হাত বোলাতে বোলাতে বলল, গেট রেডি ফর পানিশমেন্ট। বলেই একদম তিল বরাবর চুমু খেতে লাগলো। ইনশিতা এখনো হতভম্ব ভাত কাটতেই জেহেরকে ঠেলে সরিয়ে দিতে লাগলো। জেহের প্লিজ ছাড়ুন আমায়। জেহেরের কর্ণকুহরে কিছুই ঢুকছে না। সে গলায় চুমু দিতে দিতে পুরো গলায় ভিজিয়ে দিল। ইনশিতা না পেরে জেহেরের চুল শক্ত করে টেনে ধরে সরানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই কিচ্ছু হচ্ছে না। ইনশিতা শক্ত হয়ে চোখ খিচে রইল। কিছুক্ষণ বাদে ইনশিতা সূক্ষ্ম আওয়াজে কুকিয়ে উঠল। জেহের চুমুর পাশাপাশি কামড়ও দিচ্ছে, খুব জোরেও না আবার আস্তেও না। জেহেরের হাত পেটে চলে গিয়েছে, জামার ওপর দিয়েই হাত বিচরণ করছে। জেহের যখনই জামাটা উঠিয়ে নেবে তখন ইনশিতা হুট করে হাতে জোরে খামচি বসিয়ে দিল। জেহের ব্যথাতুর আওয়াজ তুলে গলা থেকে মুখ ওঠালো। ইনশিতা ভেবেছিল জেহের হয়তো এখন তাকে আবার কোনো পানিশমেন্ট দিবে, কিন্তু তা না করে জেহের ইনশিতার হাতের দিকে তাকিয়ে হাতেই চুমু খেতে লাগলো। ইনশিতা আশেপাশে তাকিয়ে পাশের টপটা হাতে নিয়ে জোরে আছড়ে ফেলে ফুরে। হঠাৎ এমন আওয়াজে জেহের চমকে গিয়ে রাগান্বিত দৃষ্টিতে ইনশিতার দিকে তাকায়। ইনশিতা জেহেরের কোল থেকে উঠে দাঁড়ায়। জেহের নিজেও ওঠে ইনশিতার দিকে তাকায়। আবারও ইনশিতাকে ধরবে, তার আগেই জানলা বরাবর ঢিল ছড়ে কেউ। একদম জেহেরের কানের কাছ দিয়ে ঢিল দেওয়া হয়, যেন জেহেরকে সাবধান করে দিচ্ছে ইনশিতার কাছে না যাওয়ার। জেহের একবার নিচে চোখ বোলায়, কেউ নেই, তবে সে বুঝে গেছে কেউ একজন ইচ্ছে করে এমন করেছে। তীক্ষ্ণ নজরে একবার তাকিয়ে রোজকে নিয়ে রুমে চলে গেল। রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় রোজের কপালে চুমু দিয়ে বলল,
কালকের পর তুমি পুরোটাই আমার হয়ে যাবে, তখন কি করে আটকাবে? হুম? বলেই বাঁকা হেসে চোখ মেরে চলে গেল। আর ইনশিতা হাঁ করে তাকিয়ে রইল। ইনশিতা হাত মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে গাড়িতে, পরনে বিয়ের সাজ। সন্ধ্যে নেমে এসেছে প্রায়, গাড়িতেও আলো নেই, যার কারণে ইনশিতা গাড়িতে কাউকেই দেখতে পাচ্ছে না। তবে বুঝতে পারছে ড্রাইভার সিট ছাড়া আর কোথাও কেউ নেই। বিকেলের আগেই তাকে মেকআপ রুম থেকে কয়েকজন বোরকা পরিত মহিলা জোর করে হাত মুখ বেঁধে সকলের আড়ালে এই বাড়িতে ধরে বেঁধে উঠিয়ে দিয়েছে। চিৎকার চেঁচামেচির কোনো সুযোগই পেল না সে। এতক্ষণ ধরে সে গাড়িতে, গাড়ি কোথায় যাচ্ছে সেটাও বুঝতে পারছে না। ওইদিকে জেহের কোনো হাঙ্গামা সৃষ্টি করেছে কিনা কে জানে। ইনশিতার হুট করেই ওই দিন রাতের কথা মনে পড়ল। সেদিন যখন সে ব্যালকনির দরজা খুলেছিল, তখন কেউ একজন হাত ধরে হ্যাঁচকা টানে দেওয়ালে চেপে ধরে। চিৎকার দিতে গেলে লোকটি মুখ চেপে ধরে। রাস্তার ক্ষীণ আলোয় দেখতে পেলেও জেহেরকে, একদম তার মুখের কাছে মুখ নিয়ে আছে। জোরে জোরে শ্বাস নিচ্ছে জেহের, যেন ভয়ানক রেগে আছে। ভয় জেগে ধরল তাকে। এত রাতে কি জন্য এসেছে জেহের? বিয়েটা একদম করতেই হতো তোমাকে, একবার না করলে না কেন? তুমি জানো এই বিয়েটা করলে তোমার লাইফ ফেল হয়ে যাবে। জেহেরের রাগে কণ্ঠ শুনে ইনশিতা যার পরনায় অবাক হয়। যেখানে জেহের নিজেই বিয়ে করার জন্য পাগল, সেখানে সে এই কথা বলছে। তবে জেহেরের ভয়েসটা কিছুটা অন্যরকম লাগছে। ইনশিতা একবার ভালো করে তাকালো। এ কি? এটা তো জিহাদ। জিহাদ চশমা পরেনি, তাই তখন তাকে জেহের ভেবেছিল, কিন্তু কুচকুচে কালো চোখের মনি দেখে বুঝে গেছে এটা জিহাদ। জিহাদ হঠাৎ এমন আচরণ করছে কেন সেটা ইনশিতার বোধগম্য হচ্ছে না। শুধুমাত্র জেহের নামক এক পাগলকে বিয়ে করার জন্য নাকি? ইনশিতা নিজেকে ছাড়িয়ে নিয়ে দূরে সরে দাঁড়ালো। এত রাতে একটা মেয়ের বাড়িতে চলে আসার মানে কি? আর জেহের জানলে কি হবে ভেবে দেখেছেন? জিহাদ ইনশিতার হাত চেপে ধরে কানিসের সাথে চেপে ধরল। ইনশিতার হাত জিহাদের দু হাত দ্বারা এক প্রকার বন্দি করে নিল। ভাই ঘুমাচ্ছি, আর তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও, কেন বিয়েতে রাজি হইছো? ইনশিতা একবার পূর্ণ দৃষ্টি মেলে তাকালো জিহাদের দিকে। জিহাদের চোখে রাজ্যের অসহায়ত্ব। চোখ দুটো যেন খুব কষ্টে মেলে রেখেছে। ঘোলাটের চোখের মনি হয় কত রাত না ঘুমিয়ে কাটিয়েছে। কেমন উদ্ভ্রান্তের মতো লাগছে দেখতে। ইনশিতার জেহেরকে তো আপনি আমার চেয়েও ভালো চেনেন। উনি যেটা সেটা জোর করে হলেও আদায় করে নেয়। আমি যদি বিয়েতে রাজি হই তাহলে উনি বাবাকে মেরে ফেলবেন বলেছিল। আর এমনিতেও ওনার সাথে বিয়ে হলে তো সব সমস্যা মিটে যাবে। উনি সুখী থাকবেন আর ঝামেলাও থাকবে না, তাতে সকলেই সুখী থাকবে। তুমি সুখী থাকবে তো? এই একটা প্রশ্ন যেন ইনশিতার ভেতরটা নাড়া দিল। চোখে টলমল করে উঠল জল। সে কি আসলে সুখী থাকবে? হয়তো না। মেয়েকে হাসি দিয়ে বলল, সুখী না থাকার কি আছে? সবাই সুখী তো আমিও সুখী। জিহাদ কিছুই বলছে না, এক দৃষ্টে তাকিয়ে আছে ইনশিতার দিকে। ইনশিতার কেমন যেন লাগলো। সে নিজেকে ছাড়াতে চেষ্টা করলো, কিন্তু জিহাদ এত শক্ত করে ধরে আছে যে চাইলেও সরাতে পারছে না। ইনশিতা অস্বস্তি ভর কণ্ঠে বলল, আপনি দূরে সরে দাঁড়ান, ভালো লাগছে না। জেহেরের কাছে আসলে খুব ভালো লাগে বুঝি? ওর ছোঁয়া খুব উপভোগ করো তাই না? জিহাদের এমন কথায় ইনশিতার মনে ঘৃণার সৃষ্টি হলো। ছি, জিহাদ এই ধরনের কথা বলছে কেন? ঝাঁঝালো গলায় বলল, মুখ সামলে কথা বলুন। আরে আরে সুইটহার্ট, দেখছি রেগে যাচ্ছি। ওর ছোঁয়া আর আমার ছোঁয়ার পার্থক্য আছে। আমি ছুঁয়ে দিলেও তোমার ভালো লাগবে, দেখো। বলে নিজের নাকটা ইনশিতার গালের কাছে নিয়ে গেল। ইনশিতা মুখ ফিরিয়ে নিল। গা ঘিনঘিন করে উঠছে তার। এটা বুঝতে পারলো যে জিহাদও তাকে কোনো না কোনোভাবে পছন্দ করে। দুই ভাই এক, যখন তখন সুযোগ খোঁজে কাছে আসার। এখানে থাকাটাও ঠিক হবে না। ইনশিতা জোরে পা দিয়ে জিহাদের পায়ে লাথি দিল। হাত আলগা হতে ধাক্কা মেরে সরিয়ে দিল জিহাদকে। জিহাদ টাল সামলাতে না পেরে পিছু হটল। সেই ফাঁকে ইনশিতা ভেতরে ঢুকে ব্যালকনির দরজা বন্ধ করে দিল। আর কিছুক্ষণ থাকলে বোধহয় খারাপ কিছু হয়ে যেত। জিহাদ দরজায় ক্রমাগত আঘাত করে যাচ্ছে। ইনশিতা ভয় হলো, যদি বাবা মা শুনে নেয়। তবে আওয়াজ আর শোনা গেল না। জিহাদ রুমে আর ব্যালকনির জানলার হাত রেখে চোখ লাল করে শাসালো, তোমাকে আমি আমার করেই ছাড়বো, বিয়ে হলেও তুলে আনবো, এমনকি 10 বাচ্চার মা হলেও।
জিহাদ কিছুক্ষণ অগ্রদৃষ্টিতে তাকিয়েছিল ইনশিতার দিকে। ইনশিতা তখন বাথরুমে ঢুকে গিয়েছিল এমন দৃষ্টি হতে বাঁচার জন্য। আধ ঘন্টা পর দেখলো জিহাদ আর নেই। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সে ব্যালকনির দরজা খুলে বসে রইল। শিরশির করা বাতাস গায়ে লাগিয়ে সেখানে ঘুমিয়ে পড়ে। ইনশিতার ভাবনার জাল ছিল যখন দেখলো কেউ একজন তাকে কাঁধে করে তুলে নিচ্ছে। তবে তার আগে ইনশিতার চোখ বেঁধে দিল লোকটি। ইনশিতা নিশ্চিত হলো এটা জিহাদ, কারণ জিহাদ সেদিন তাকে হুমকি দিয়েছিল এটা, আর এরকমটা একমাত্র জিহাদই করতে পারে। জিহাদ কি করতে যাচ্ছে আর কি করবে সেটা ভাবতে পারে না ইনশিতা। এখন জেহের জিহাদ দুই ভাই তার চোখের বিষ। দুই ভাইকে দেখতে পারে না সে, একজন পাগল তো আরেকজন ছাগল। ইনশিতা অনুভব করলো তাকে কোথাও বসানো হয়েছে, কিছু দিয়ে তাকে সেই বসার জায়গায় আটকে রাখা হয়েছে। আর একটু বাদেই অদ্ভুত শব্দ কানে আসলো। তার মনে হয় সে দুলছে। সে কি উড়ছে নাকি? ইনশিতার বাবা মা বসে আছে জেহেরের সামনের সোফায়। জেহের পায়ের উপর পা তুলে কপালে হাত দিয়ে বসে আছে আর বিড়বিড় করছে। বিয়ের জন্য যখন ইনশিতাকে সাজাতে দেওয়া হয় তখন থেকে ইনশিতাকে পাওয়া যাচ্ছে না। জেহের অনেক খুঁজেও ইনশিতাকে পায়নি। ইনশিতাকে না পেয়ে জেহের পাগল প্রায় হয়ে গেছিল। বিয়ের ডেকোরেশন পুরো তছনছ করে দিয়েছিল। চেয়ার টেবিল খাওয়া দাওয়ার জিনিস সব উল্টে পাল্টে ভেঙে দিয়েছিল। কয়েকজন থামাতে এলে তাদেরকেও রক্তাক্ত করতে বাদ রাখেনি। জেহেরের হিংস্রতা প্রায় সবাই দেখে নিয়েছিল তখন। ভয়ে জড়সড় হয়ে সবাই এক কোণে ঠকঠক করে কাঁপছিল। জেহেরের তখন চোখ যায় ইনশিতার বাবার দিকে। তার মনে হয় ইনশিতার বাবাই তার রোজকে পালাতে সাহায্য করবে, কারণ ইনশিতার বাবা শেষ মুহূর্তে বিয়েটা ভাঙতে বলেছিল। তাই ইনশিতার বাবাকে ধরে এনে সামনে বসিয়ে রেখেছে। ইনশিতার বাবা নিজেই তো জানে না তার মেয়ে কোথায়। তিনি নিজেও চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন। তার ওপর জেহেরের সন্দেহের শিকার হয়েছেন। জেহের যে তাকে সহজে ছেড়ে দেবে না সেটা তিনি ভালোই বুঝতে পারছেন। জেহের চোখ বন্ধ করেই গম্ভীর গলায় বলে, রোজ কোথায় কোথায় লুকিয়ে রেখেছেন ওকে? ইনশিতার বাবা দুশ্চিন্তাগ্রস্ত গলায় বলেন, আমি নিজেও জানি না বাবা, ইতু কোথায় আছে। জেহের এবার চোখ খুলে তাকায়, চিৎকার করে বলে ওঠে, নিজে পালাতে সাহায্য করে এখন নিজেই বলছেন জানেন না? আমাকে বোকা পেয়েছেন আপনি। বলেই পাশে থাকা গ্লাস ছুঁড়ে মারে একদম ইনশিতার বাবার কপাল বরাবর। ইনশিতার বাবা কপালে হাত চেপে বসে পড়েন। হাতের আঙুলের ফাঁক গলে রক্ত গড়িয়ে পড়ছে। ইনশিতার মা আঁতকে ওঠে, ইনশিতার বাবাকে ধরেন। জেসমিন চৌধুরী আর আফজাল সাহেবও এগিয়ে আসেন। জেহের সবাইকে সরিয়ে ইনশিতার বাবার পাঞ্জাবির কলার তুলে টেনে ধরেন। চোখ দিয়ে আগুন ঝরছে তার। ঘাড়, হাত আর কপালের রগ ফুলে উঠেছে। গলা আর পুরো মুখ লাল হয়ে আছে। জেহের আর কিছু করবে তার আগেই তার মোবাইল বেজে ওঠে। ফোন তুলতেই ওপাশ থেকে কেউ কিছু একটা বলল। তা শুনে জেহেরের ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল। ঘাড় কাত করে ইনশিতার বাবার দিকে তাকিয়ে ইনশিতার বাবার গলা ঝাড়তে ঝাড়তে বলল, ডিয়ার ফাদার ইন ল, আমি আর একটু পরে আসছি। আসল ঘটনা শুনে তো আসি আগে। যদি শুনি রোজের পালানোর ব্যাপারে আপনার হাত আছে, তাহলে আজকের দিনটা আপনার জন্য শেষ দিন হবে। আমি না আসা পর্যন্ত যা করার করে নিন। বলে জেহের একবার ইনশিতার বাবার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে চলে গেল। ইনশিতার বাবা বসে পড়লেন। তার শ্বাসকষ্ট হচ্ছে। ইনশিতাকে কেউ কোলে করে নিয়ে হেঁটে চলেছে। তারপর ইনশিতাকে তার কোলে বসিয়ে গাড়িতে উঠিয়ে নিল। চারদিকে রাতের অন্ধকার ছেয়ে আছে। ইনশিতার কেমন ঘুম ঘুম লাগছে। তৃষ্ণায় গলা কাঠ হয়ে গেছে। মুখ বাঁধা থাকায় কিছুই বলতে পারল না। কিছু না খেয়ে থাকায় শরীরটাও ছেড়ে দিচ্ছে কেমন। কোলে রাখা ব্যক্তির বুকে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল সে। আর ব্যক্তিটি এক ধ্যানে ইনশিতার দিকে তাকিয়ে ইনশিতার চুল কানের কাছে মুখ গুজে দিয়ে কপালে চুমু দিল। ইনশিতা শীত লাগায় লোকটির কোলে আরও গুটিসুটি মেরে ঘুমালো। লোকটি হালকা হেসে গাড়ির জানলা তুলে দিল। একটি চাদর বের করে ইনশিতার গায়ে জড়িয়ে দিল। নিজেও ইনশিতাকে শক্ত করে চেপে ধরল। উষ্ণতায় ইনশিতা আরও গভীর ঘুমে চলে গেল। জেহেরের সামনে চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছে তিনজন মহিলা, যারা মেকআপ রুমে ইনশিতাকে তুলে নিয়ে গিয়েছিল। জেহের ইনশিতাকে খোঁজাখুঁজি করার পরও যখন পায়নি, তখন তার মনে পড়ল সিসি ক্যামেরার কথা। সিসি ক্যামেরা মেন গেটের সামনে রেখেছিল। সেখানে তার লোকেরা দেখতে পেল তিনজন বোরখা পরা মহিলা, যারা ইনশিতাকে তুলে নিয়েছিল।
আর দুর্ভাগ্যবশত ঈশিতাকে গাড়ি উঠিয়ে দেওয়ার পর সেই মহিলারা নিকাব খুলে ফেলেছিল, যার কারণে জেহেরের লোকেদের সেই মহিলাদের খুঁজতে বেশি সময় লাগেনি। মহিলারা ভয়ে কাঁপছে, না জানি এখন তাদের কি শাস্তি দিতে হয়। জেহেরের হাতে স্ট্রেটনার। জেহের শান্ত গলায় বলল, মহিলারা খুব ভালো করেই জানে মিথ্যে বলে কোনো কাজ হবে না, তাই সত্যি বলল সবাই। স্যার আমাদের টাকা দিয়েছিল, মেয়েটাকে উঠিয়ে গাড়িতে উঠালে আমাদের হিউজ অ্যামাউন্টের টাকা দিবে বলেছে। জেহের ঘাড় কাত করে তাকালো, উঠে এসে যেই মহিলা কথা বলল তার পেছনে গিয়ে দাঁড়ালো, তারপর গরম স্ট্রেটনার কানের মধ্যে লাগিয়ে দিল। গগন বিদারী চিৎকার দিয়ে উঠল মহিলাটি। জেহেরের ইশারায় একজন লোক এসে মুখ চেপে ধরল। জেহের মহিলাটির উদ্দেশ্যে ফিসফিস করে বলল, হ্যাঁ মেয়েটি কি? হ্যাঁ ম্যাম বলো ম্যাম। আমার রোজকে মেয়েটি বলার সাহস কি করে পাস? কল হার ম্যাম। জেহের স্ট্রেটনারটা সরিয়ে নিল। মহিলার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে আর কাটা মুরগির মতো ছটফট করছে। তারা কাঁপাকাঁপি শুরু করে গেল। জেহের এবার দুজনের উদ্দেশ্যে বলল, তোদের স্যারকে কার আদেশে এমনটা করেছিস? আমরা জানি না, স্যারকে আমরা দেখিনি। স্যার শুধু মোবাইলে আমাদের কাজ বুঝিয়ে টাকা পাঠিয়েছিল। গিভ মি দ্য নাম্বার। মহিলাটি মোবাইল বের করে নাম্বার দিল জেহেরকে। জেহের কল করে দিয়েছে। সিসি ক্যামেরায় গাড়ির এরিয়াটা কভার করেনি, বিদায় গাড়িটাকে দেখতে পেল না সে। উঠে দাঁড়িয়ে গার্ডদের ইশারা করে চলে গেল। সে চলে যেতেই ভেতর থেকে মহিলাদের আকাশ কাঁপানো চিৎকার ভেসে আসে। জেহের ঈশিতার বাবার কাছে এসে বলে, আপনার ভাগ্য ভালো শ্বশুরমশাই যে এই কাজে আপনার কোনো হাত নেই। তবে যে এই কাজ করেছে তার সঙ্গে প্রত্যক্ষ একটা থাকবে কিনা সন্দেহ। বলেই হনহন করে চলে গেল। ঈশিতার মা আর বাবাও দুশ্চিন্তা নিয়ে কমিউনিটি সেন্টার থেকে বাড়ি চলে এলো। জেসমিন আর আফজাল নিজেদের গাড়ি করে রওনা দিল নিজ বাড়িতে। ঈশিতাকে খোঁজার কোনো চেষ্টাই বাদ রাখছে না জেহের। এয়ারলাইন, রেল স্টেশন সব জায়গায় লোক লাগিয়েছে, কিন্তু কোনো খবর পায়নি। তবুও জেহের হাল ছাড়েনি, তাকে যে করেই হোক তার রোজকে পেতেই হবে। জেহের গাড়ি চালাচ্ছে আর ভাবছে রোজের কথা। পরনের শেরওয়ানির ওপরের দিকে পুরোটাই খোলা, যার কারণে লোমহীন ফর্সা উদম বুক দেখা যাচ্ছে। মসৃণ চুলগুলো এলোমেলো হয়ে কপালে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। হাতের রগগুলো ভেসে যেন দৃষ্টিগোচর হয়েছে। জেহের এক হাতে কপালে থাকা চুলগুলো পেছনে ঠেলে দিয়ে কটমট করে বলল, আমার রোজকে আমার থেকে দূরে সরানোর সাহস কার হয়েছে? কার এমন বুকের পাটা হয়েছে? একবার যা সামনে পাই তোকে কেটে কুকুরকে খাওয়াবো। বলেই ফোঁসফোঁস করে নিঃশ্বাস নিতে লাগলো। রাগে তার শরীর রিড়িয়ে করছে। আর রোজ এখন কি করছে, কোথায় আছে, কিছু খেয়েছে কিনা, এইসব ভেবে ভেবে মাথাটা আরও খারাপ হয়ে যাচ্ছে জেহেরের। বাড়িতে না গিয়ে সোজা ফার্ম হাউসে চলে গেল সে, যেখানে মাঝে মধ্যে গিয়ে নিজেকে রিল্যাক্স করে আসে সে। তবে আজ কিছু তো রিল্যাক্স হতে পারছে না জেহের। ঘরে ঢুকে সব কিছু এদিক ওদিক ছুঁড়ে ফেলতে লাগলো। সোফা টেবিল উল্টিয়ে পাল্টিয়ে ভাঙতে লাগলো। যখন সব ভাঙা শেষ হলো তখন ভেতরের রুমে চলে গিয়ে সোফায় গা এলিয়ে দিল। মোবাইল বের করে রোজের ছবিতে হাত বোলাতে লাগলো আর বিড়বিড় করতে করতে সেখানে ঘুমিয়ে পড়ল। বড্ড পিপাসায় ঈশিতার গলা কাঠ হয়ে এলো যেন। চোখ দুটো মেলে রাখতেও কষ্ট হচ্ছে, তবুও তৃষ্ণা মেটাতে খুব কষ্টে উঠে বসলো। পাশের টেবিলে রাখা পানির গ্লাস নিয়ে ঢকঢক করে পানি পান করে দিল। এবার কিছুটা শান্তি লাগছে, যেন প্রাণ ফিরে পেয়েছে সে। খাট থেকে নামলে আচমকা তার মাথায় আসে গতকালকের কথা। চোখ দুটো ভালোভাবে কষলে চারদিকটা ভালো করে দেখে নিল। মাঝারি আকারের একটি রুমে আসবাবপত্র খুবই কম। গোল সাইজের একটি খাটে বসে আছে সে। তার পাশেই ছোট্ট একটি টেবিল, আর দরজার পাশে লাগোয়া আলমারি আর একটি ড্রেসিং টেবিল। দেখে মনে হচ্ছে কোনো হোটেলের রুম। ঈশিতা নিজের দিকে একবার চোখ বুলিয়ে নিল। কালকে সেই বিয়ের সাজে রয়েছে সে, হাত পা বাঁধা মুক্ত। ঈশিতা উঠে দাঁড়িয়ে রুমের বারান্দায় চলে গেল। শীত শীত লাগছে। চারপাশে কেমন উঁচু উঁচু বিল্ডিং, এক একটা বিল্ডিংয়ের সাজ বাইরে থেকে চোখ ধাঁধানোর মতো। নিচের রাস্তা একদম পরিষ্কার, মানুষগুলোকেও বাঙালি বাঙালি মনে হচ্ছে না। অদূরে একটি নদীর অংশবিশেষ চোখে পড়ছে, তাই তো এত বাতাস আসছে। এটা তো বাংলাদেশ না, তাহলে কি বিদেশে নিয়ে এসেছে জিহাদ তাকে? ভয়ঙ্কর জগৎ ভঙ্গ হলো। কোনো মেয়েলি কণ্ঠের আওয়াজ পেছন নিয়ে দেখলে
ফ্যাকাশে রঙের একজন বিদেশি মেয়ে, হাতে খাবারের ট্রে। ইনশিতা ভ্রু কুচকালো। মেয়েটি শুদ্ধ ইংরেজিতে বলল, হেয়ার ইজ ইয়োর ব্রেকফাস্ট ম্যাম, প্লিজ হ্যাভ ইট। ইনশিতা মেয়েটিকে বলল, আচ্ছা, এটা কোন দেশ? মেয়েটি বুঝতে পারল না, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ইনশিতার দিকে। ইনশিতা বুঝতে পেরে নিজের কপাল নিজেই চাপড়ালো। সেও তো ভুলে গিয়েছে এই ধলা মেয়েটির ইংলিশ ছাড়া বাংলা বোঝে না। সে বলল, হুইচ কান্ট্রি ইট ইজ? ইটস থাইল্যান্ড ম্যাম। বলে খাবার টেবিলে রেখে চলে গেল। ইনশিতা খাবারে হাত দিয়ে আল্লাহ, গতকালই না আমি বাড়িতে ছিলাম, আর আজ থাইল্যান্ড। ইনশিতা দরজা খুলতে গিয়ে দেখলো দরজা বাইরে থেকে আটকানো। বিরক্ত নিয়ে আবার বসে পড়ে খাটে। খাবারগুলো দেখে নিয়ে খেতে শুরু করে। স্যার ইজ কলিং ইউ, কাম উইথ মি ম্যাম। ইনশিতা খাবার রেখে দ্রুত উঠে পড়লো। জিয়াদের সাথে একটা হেস্তনেস্ত করেই ছাড়বে সে। সাহস কত ছেলেটা! আজকে ছেলেটাকে নিজ হাতে কিছু শাস্তি দেবে, তাই লুকিয়ে ফলের ছুরিটা নিয়ে নিল আকাশ। মেয়েটির পেছন পেছন গিয়ে লিফটে উঠল ইনশিতা। মেয়েটি তার থেকেও অনেক লম্বা, ফিগারটাও দেখার মতো। ইনশিতা বলল, হোয়াটস ইউর নেম? জুন। জেহেরের ঘুমের ব্যাঘাত ঘটে ফোনের তীব্র আওয়াজে। ফোনটা তার বুকে ছিল। উঠিয়ে তাকে আননোন নাম্বার। জেহের বিরক্তি নিয়ে বলল, হু দ্য হেল আর ইউ? ওপাশ থেকে একটি মেয়ের কণ্ঠ ভেসে আসে, মিস্টার জেহের, আপনি আপনার রোজের খবর পেয়েছেন তো? জেহের এবার উঠে বসে। হু আর ইউ? আমি কি সেটা জেনে আপনার লাভ নেই, তবে আপনার রোজের খবর আমি দিতে পারি মিস্টার। জেহের শান্ত গলায় জিজ্ঞেস করলো, কোথায় আছে আমার রোজ? কার আছে? আমি আপনাকে বলবো, তবে আমার একটা শর্ত আছে। যত টাকা লাগবে সব দেব, ব্যাংক চেকও দিয়ে দেব, তাও বলো আমার রোজ কোথায়? ওপাশ থেকে মেয়েটির অট্টহাসি। বিরক্ত হলো জেহের। মোবাইলটা আস্তে ফেলে দিতে ইচ্ছে করছে, তবু নিজেকে শান্ত রাখলো। মেয়েটি হাসি থামিয়ে বলল, এসব টাকা ফাঁকা আমার কিছুই লাগবে না মিস্টার, আমার অন্য কিছু চাই, অন্য একটা শর্ত আছে। জেহেরের কপালের মধ্যভাগ কুঞ্চিত হলো। কি শর্ত? ইনশিতাকে নিয়ে মেয়েটি অর্থাৎ জুন ছাদে চলে আসলো। হোটেলের ছাদটা বিশাল। একপাশে ছোট ছোট চেয়ার টেবিল বসানো, অপর পাশের ফুলের বাগান, সব নাম না জানা ফুল। জুন ছাদের বিপরীত প্রান্তে গিয়ে চলল ইনশিতাকে। ইনশিতা আল্লাহ আল্লাহ করতে করতে গেল। এবার হয়তো জিহাদকে খুনি করে দিতে পারে। বড্ড বার বেড়েছে জিহাদ। তারা কাছে যেতেই দেখলো শেষ মাথার চেয়ারে একটা লোক বেশ আরাম করে বসে আছে। জুন ইনশিতাকে পেছনের একটি চেয়ারে বসতে দিয়ে চলে গেল। ইনশিতাও একটু আরাম করে বসলো। একটু 19-20 হলো জিহাদকে মেরে দিতেও তার হাত কাঁপবে না। ইনশিতা নিজেই কথা বলা আরম্ভ করলো। মিস্টার জিহাদ, নিজেকে কি ভাবেন আপনি? কিং, আপনি যা চাইবেন সব পেয়ে যাবেন, সব পেলেও পেতে পারবেন, বাট আমাকে না। জানেন তো, আপনারা দুই ভাই এক, কোনোটার চেয়ে কম না। কি হলো, চুপ করে আছেন যে? মুখে কি কুড়ো পেটেছেন নাকি? এই কথা শেষে লোকটি দাঁড়িয়ে ইনশিতার দিকে ফিরল। সামনের লোকটিকে দেখে ইনশিতা সবিস্ময়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। লুকিয়ে রাখা ছুরি হাত থেকে পড়ে গেল। মুখ আপনা আপনি হাঁ হয়ে গেল তার সাথে এসব কি হচ্ছে? সব কিছু এমন ধাঁধা ধাঁধা লাগছে কেন? প্রহেলিকায় পড়ল না। কিছুতেই এত প্রহেলিকা কেন? মুখ দিয়ে অস্পষ্ট স্বরে একটা নামই বেরিয়ে আসলো তার। রাফিদ ভাইয়া। জেহি নিজের পার্সোনাল হেলিকপ্টারে উঠে বসলো। ব্ল্যাক স্যুটের সাথে হোয়াইট শার্ট, শার্টের ওপরের বোতাম দুটো খোলা, সানগ্লাস আটকে রাখা আছে শার্টে। চুলগুলো সেই আগের অবস্থানের মতোই কপালে ঠাঁই নিয়েছে, হাতে রিস্ট ওয়াচ। চোখে মুখে গম্ভীর ভাব, তবে চোখ দুটো অসম্ভব লাল, যেন কাউকে সামনে পেলে লাল চোখ তারাই উড়িয়ে দেবে। উড়ে চলল হেলিকপ্টার তার গন্তব্যের দিকে। ইনশিতা এখনও হাঁ করে আছে। রাফিদ হেসে ইনশিতার সামনে 2 আঙুল দিয়ে তুড়ি বাজালো। ধ্যান ভেঙে গেল ইনশিতা। সে বিস্মিত গলায় বলল, রাফিদ ভাইয়া, তুমি? রাফিদ ভ্রু কোঁচকালো। তো কার আশা করেছিলি তুমি? জেহির নাকি জিহাদ? ইনশিতা উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো, তুমি এখানে কেন নিয়ে এসেছো আমায়? আর এভাবে নিয়ে আসার মানেটা কি? সবুর করো ইতু, সব জানতে পারবে। আগে ফ্রেশ হয়ে
আসো তো, রুমের আলমারিতে ড্রেস রাখা আছে, চেঞ্জ করে আসো। এত ভারী সাজে থাকতে কষ্ট হবে। এতক্ষণ যেভাবে ছিলাম সেভাবেই থাকবো। আগে তুমি বলো। বললাম না চেঞ্জ করে আসো। তুমি না বলা পর্যন্ত আমি এক পাও নড়বো না। রাফিদ হাল ছেড়ে দিল। সে জানে ইনশিতা এখন না জেনে কোথাও যাবে না, তাই নিজে গিয়ে একটা চেয়ারে বসে সামনের চেয়ারে ইনশিতাকে বসতে ইশারা করলো। তুমি নিশ্চয়ই জানো যে তোমার সাথে একজনের বিয়ে ঠিক হওয়া ঠিক আগের থেকেই। হ্যাঁ, কিছুদিন আগে বাবার কাছ থেকে জানলাম, কিন্তু এই প্রশ্ন কেন? যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছিল সেই ছেলেটা আমি। ইনশিতা দ্বিতীয়বারের মতো বিস্ময়ে আবারও চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। রাফিদ বিরক্তি নিয়ে বলল, বারবার দাঁড়াচ্ছ কেন? স্থির হয়ে বসে থাকতে পারো না? ইনশিতা স্ট্যাচুর মতোই দাঁড়িয়ে আছে। কিন্তু তুমি তো আমার ভাই হও। রাফিদের বিরক্তির সাথে সাথে রাগও উঠে গেল। নিজের চেয়ার ছেড়ে উঠে ইনশিতার বাহু ধরে ঝাঁকালো। রাগী গলায় বলল, আমি তোমার কোনো কালের ভাই হুঁ? তুমি আমার মায়ের পেটের বোনও না। কি আমি তোমার মায়ের পেটের ভাই? সবসময় খালি ভাইয়া ভাইয়া করতে থাকো। একদিনও আমি তোমার সাথে ভাইয়ার মতো কোনো আচরণ করেছি? তুমি তো আমার সাথে প্রেমিকের মতো আচরণ করো নাই। রাফিদের বিরক্ত নিয়ে আশেপাশে চোখ বুলালো। মেজাজ ঠান্ডা করতে হবে। বড় একটা শ্বাস নিয়ে বলল, আমি তোমাকে সবসময় তুমি করে বলি, সেটা কি প্রেমিকের মতো আচরণ না? আশ্চর্য, আমি তো তোমাকে তুমি করে বলি, আর ভাইয়ারাও তো বোনকে তুমি করে বলে। রাফিদ শক্ত করে ইনশিতার বাহু ধরে বলল, যাই হোক, ভাই বোন চুলোয় যাক, শুধু এটা জেনে রাখো আমি তোমাকে কখনো বোনের চোখে দেখিনি। যখন থেকে শুনেছি তোমাকে আমার বউ করা হবে, তখন থেকেই তোমার প্রতি অন্যরকম অনুভূতি অনুভব করেছি, ভালোবাসতে শুরু করেছি। ইনশিতা চোখ দুটো বড় করে গোল গোল করে তাকিয়ে আছে। রাফিদ বলা থামালো না। এই সাইকো জেহের আমাকে মারার পর অনেকদিন বেড রেস্ট ছিলাম। যখন সুস্থ হই তখন জানতে পারি তোমার বিয়ে ঠিক হয়ে গেছে ওই শালা জেহেরের সাথেই। তারপর থেকে প্ল্যান শুরু করি আমি। তুমি যখন কলেজে যাও তখন একা পাইনি তোমায়, চারপাশে লেডি গার্ডসরা তোমার উপর নজর রাখতো। তবুও প্রতিদিন লুকিয়ে দেখতাম তোমায়, তোমার বাসায়ও নজর রাখতাম। একদিন দেখি জিহাদ তোমার বারান্দায় গিয়ে তোমার সাথে মিসবিহেভ করছিল। আমি যখন আটকাতে যাব তখনই তুমি জিহাদকে ছাড়িয়ে ভেতরে চলে গিয়েছিলে। জিহাদ চলে যাওয়ার পর তুমি ওই বারান্দায় বসে কাটিয়েছিলে সারা রাত। দাঁড়িয়ে থেকে পাহারা দিয়েছিলাম রাতে, যাতে ওই জিহাদের বাচ্চা আর না আসে। হলুদের রাতে বারান্দায় তোমার আর জেহেরকে একসাথে থেকে খুব রেগে গিয়েছিলাম, তাই ঢিল ছুঁড়ে মারি। আমার প্ল্যান ছিল বিয়ের দিনই তোমাকে উঠিয়ে থাইল্যান্ড নিয়ে আসবো। সব বন্দোবস্ত আগে থেকেই করে রেখেছিলাম। আমি কিছু করার আগেই দেখি কিছু মহিলা তোমাকে জোর করে তুলে দিয়ে গেছে এই মাইক্রোতে। আমি গাড়িটা ধরার আগেই গাড়ি ছেড়ে দেয়। সেই গাড়ি পেছন পেছন বাইক নিয়ে আসি। কিছুক্ষণ বাদই গাড়িটা থেমে ড্রাইভার থেকে নেমে গিয়ে জিয়াদ উঠে গিয়েই গাড়িতে সামনে জিয়াদ গাড়ি থামিয়ে বেরিয়ে আসি। আমার মাথায় হেলমেট ছিল, তাই জিহাদ আমাকে চিনতে পারেনি। আমিও এগিয়ে গিয়ে ক্লোরোফর্ম মাখানো রুমাল জিহাদের মুখে চেপে ধরি। জিহাদ অজ্ঞান হয়ে গেল। আমি আমার বাইক থেকে গাড়িটা এসে বসে পড়ি। কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে তোমার কাঁধে তুলে হেলিকপ্টারে নিয়ে রাখি। অ্যান্ড অ্যাট লাস্ট আমার প্ল্যান সাকসেসফুল। থ্যাংক ইউ জিহাদ, অর্ধেক কাজ করে আমারই হেল্প করেছে। এতক্ষণ ইনশিতা অবাক হয়ে শুনছিল রাফিদের কথা। এত প্ল্যান শুধুমাত্র তাকে পাওয়ার জন্য? ইনশিতা ঝটকানি দিয়ে রাফিদের হাত বাহু থেকে ছাড়িয়ে নিল। ঝাঁঝালো গলায় বলল, তাহলে আপনাদের তিনজনের মধ্যে তো কোনো পার্থক্যই দেখছি না, সবগুলোই একটা জলের মাছ। রাফিদ ইনশিতার দুটো হাত একসাথে ধরে সামনে আনলো। দেখো হিতু, তোমার সাথে আমার বিয়ে হলে কিন্তু কোনো ঝামেলাই হতো না। আর আমি ওই দুই ভাইয়ের মতো না, আমাকে একদম ওদের সাথে মেলাবে না। একজন তো তোমাকে নিজের কাছে বন্দি রাখতে চায়, আর একজন সেই বন্দি থেকে মুক্ত করে নিজের কাছে এনে আবার বন্দি রাখতে চায়। কিন্তু আমি এসব কিছুই চাই না। আমি চাই তুমি তোমার মতো থাকো, আমার কাছে থেকেই তুমি তোমার সব স্বপ্ন পূরণ করো। আমার আর তোমার একটা ছোট্ট সংসার হবে। আমার বাবা মা, আমি আর তুমি মিলে একটা ছোট্ট সংসার। তোমার ইচ্ছা হলে তুমি চাকরি করবে, আমাদের পুচকু হলে আমি চাকরি ছেড়ে পুচকুদের দেখাশোনা করব, যাতে তোমার প্রফেশন লাইফে কোনো ক্ষতি না হয়।
একটা টোনাটুনির সংসার করার বড্ড ইচ্ছে আছে তোমার সাথে। ইনশিতা মুখ ফিরিয়ে নিল। তার অনেক কষ্ট হচ্ছে। তারও তো এমন একটা সংসার করার ইচ্ছে আছে। জেহেরের সাথে যদি জীবনেও দেখা না হতো তাহলে সে নিশ্চয়ই রাফিদের সাথে নিজের স্বপ্নের সংসার গড়তে পারত। কিন্তু এসব যে আর কখনো সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত জেহের আছে। রাফিদ ইনশিতার মুখ নিজের দিকে ফিরিয়ে নিল। দু হাতে ইনশিতার চোখ মুছে গালে হাত রাখল, বলল, তো তুমি কি চাও না এমন একটা সংসার করতে যেখানে শুধুই ভালোবাসা আর স্বাধীনতা রয়েছে? ইনশিতা অস্পষ্ট স্বরে সম্মতি দিল। তাহলে আমার সাথে এরকম একটা সংসার করতে সমস্যা কোথায়? সেটা কখনোই সম্ভব না। তুমি কি জেহেরকে ভয় পাচ্ছ? ইনশিতা মাথা নিচু করে ফেলল। সব ভুলে যাও ইতু, ভয় পেলে তো চলবে না। জেহের কিংবা করবে আর? ও তো জানেই না আমরা এখানে রয়েছি। দরকার হলে এখানেই আমরা বিয়ে শাদি করে কয়েক বছর পর দেশে যাব। তখন দেখবে জেহের কেন, জেহের 14 গোষ্ঠীও কিচ্ছু করতে পারবে না। ইনশিতা চমকে তাকালো। বিয়ে? হ্যাঁ, তোমার আর আমার বিয়ে। সমস্যা না হলে আমরা আরও কিছুদিন পর বিয়ে করব। চিন্তা করবে না, জেহের কখনোই জানতে পারবে না যে আমরা এখানে আছি। আর তোমার বাবার সাথেও কথা বলা হয়েছে আমার। কি? বাবা জানে? তুমি যখন ঘুমিয়েছিলে তখনই সব জানিয়েছি। আর এটাও বলেছি তোমার সাথে আমার বিয়ে হবে, এখানে কিংবা দেশে। তোমার বাবাও এটা চেয়েছিল। 1 সেকেন্ড, কথা বলে তুমি নাও। রাফিদ ইনশিতার বাবাকে ফোন করে ইনশিতার কানে দিল। হ্যালো বাবা। কেমন আছিস ঋতু? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? মা কেমন আছে? খাবার খেয়েছো তো? গতকাল পর্যন্ত খুব দুশ্চিন্তায় ছিলাম, এখন ঠিক আছি। তার মানে তুমি সত্যি রাজি? কিসের ব্যাপার? আমার আর রাফিদ ভাইয়ের বিয়ের ব্যাপারে। হ্যাঁ ইতু, আমি অনেক ভেবে দেখেছি। আর রাফিদের সাথেই তোদের বিয়ে ঠিক করেছিলাম প্রথমে। এখন যখন রাফিদের সাথে বিয়ে হচ্ছে তাতে না করার কোনো কারণ নেই। ইনশিতা একটু একপাশে গিয়ে বলল, বাবা জিহাদের কি অবস্থা? শুনেছি গতকালও কে নাকি মাঝ রাস্তায় পাওয়া গেছে। আফজাল সাহেব খবর পাওয়ার পর বাড়িতে নিয়ে গিয়েছেন। বাবা মেয়ের কথোপকথন শেষ হলে রাফিদ বলে, কি এবার রাজি আছে তো? ইনশিতা একবার মুখ উঠিয়ে তাকালো। চোখে মুখে এখনো রাজ্যের ভয়। রাফিদ বুঝতে পারল, আশ্বস্ত করে বলল, সহজ হও ইতু। ইনশিতা জোর করে হাসলো। রাফিদ ওকে ফ্রেশ হওয়ার জন্য নিচে নিয়ে গেল। ফ্রেশ হয়ে ইনশিতা বারান্দায় গিয়ে দাঁড়ালো। রাফিদ নিজেও পাশে এসে দাঁড়ালো। ইনশিতা বলল, রাফিদ ভাইয়া সত্যি কি এবার আমার স্বপ্নের মতো সংসার হতে যাচ্ছে? এখনো বিশ্বাস করতে পারছো না? না মানে? বুঝেছি, চিন্তা করো না, তোমার ইচ্ছেতেই সব হবে। আর হ্যাঁ, দয়া করে এবার আর ভাইয়া ডেকো না, রাফিদ বলেই ডেকো। কিভাবে মানে? ধীরে ধীরে অভ্যাস করে ফেলো, অভ্যাসে সব হয়। অতীত মাথায় রেখে বর্তমান আর ভবিষ্যৎ নষ্ট করতে নেই। আর এখন জেহের কিছু করতে পারবে না। রাফিদ ইনশিতার হাত ধরে এনে চেয়ারটিতে বসে নিজেও পাশের চেয়ারে বসলো। ইনশিতার চুলগুলো বাতাসে উড়াউড়ি করছিল। রাফিদ নিজ হাতে ইনশিতার চুলগুলো বেঁধে দিল। ইনশিতার খুব ভালো লাগলো এই ভেবে যে রাফিদ কোনো সুযোগ নিচ্ছে না। আর জেহের হলে তো জড়িয়ে ধরা শুরু করে আর কি কি যে করতো, বাপরে বাপ। জেহের থাইল্যান্ডের মাটিতে পা রাখলো। বডিগার্ডরা তার লাগেজ হাতে পেছন পেছন আসতে লাগলো। হেলিকপ্টারে বাতাসের জেহেরের চুল কপালের এক সাইডে গিয়ে ওড়াউড়ি করছে। জেহের শার্টের বুক থেকে সানগ্লাসটা নিয়ে চোখে পড়ল। ঠোঁটে বাঁকা হাসি। হাত ঘড়িতে একবার সময় দেখে নিল। বাঁকা হাসি মুখে রেখে নিজেই নিজেকে বলল, জেহের চাইলেও সব কিছু করতে পারে। আর নিজের ভালোবাসার জন্য তো কোনো কিছুই পরোয়া করবে না জেহের। নেভার অ্যান্ড এভার। আমার কাছ থেকে আমার রোজকে নিয়ে লুকিয়ে যাবি ভেবেছিস? যদি ভেবে থাকিস তাহলে এটাও ভেবে রাখ যে তোর মৃত্যু আসন্ন। বনের রাজা সিংহের সাথে বনের ক্ষুদ্র প্রাণী যেমন পেরে ওঠে না, তেমনি তুইও আমার সাথে পেরে উঠবি না। তোর হাতে সময় খুব কম। সো কাউন্টডাউন স্টার্ট মিস্টার রাফিদ হাসান।
জেহের সেখানকার সবচেয়ে দামি হোটেলে ওঠে, তবে রাফিদের খোঁজ এখনও পায়নি সে। চারিদিকে গার্ড লাগিয়ে দিয়েছে আর শহরের সকল হোটেলগুলো চেক করতে বলেছে। রাতের বেলা ইনশিতা বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে। তার কিছুই ভালো লাগছে না, মনটা কেমন কু ডাকছে। মনে হচ্ছে সামনে তার খুব বড় বিপদ, ভয়ঙ্কর বিপদ। রাফিদ খাবার হাতে প্রবেশ করে দেখে ইনশিতার রুমে নেই। খাবার রেখে সব জায়গায় খুঁজে বারান্দায় গেলে দেখতে পাই ইনশিতা বিষণ্ণ মনে তাকিয়ে আছে আকাশের দিকে। রাফিদ যে এসেছে সে খেয়াল নেই তার। রাফিদ কিছু একটা ভেবে রুমে গিয়ে আবার ফিরে আসে। ইনশিতার সামনের চেয়ারে বসে আলতো হাতে ইনশিতার মাথায় হাত বুলায়। ইনশিতা চমকে ওঠে। ভাইয়া তুমি? ভাইয়া রাখতে বারণ করেছিলাম। সরি, আসলে মুখ ফসকে আর হবে না। এখন বলো তোমার ফেভারিট গান কোনটা? ইনশিতা এতক্ষণে লক্ষ্য করলো রাফিদের হাতে গিটার। তার মানে ইনশিতার মন ভালো হওয়ার জন্যই রাফিদ গানের প্রস্তুতি নিয়ে এসেছে। তোমার যেটা ভালো লাগে সেটাই। আমার তো অজস্র ভালো লাগার গান আছে। সেখান থেকে একটা গাও। আচ্ছা, হিন্দি চলবে? তোমার ইচ্ছা। রাফিদ খুব ভালো গান গায়, শুনলে একদম মন প্রাণ জুড়িয়ে যায়। ইনশিতা চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে শুনতে লাগলো তার গান। রাফিদ গভীর আবেগ মেশানো গলায় গাইতে শুরু করলো। पल के पल में ही थम सा गया, तू हाथ में हाथ जो दे गया, चलूं मैं जहाँ जाए तू, दे मैं तेरी बाहों में तू, हो रात में हवाओं में तू, साथिया हंसों में जब गाए तू, रों में मुझे हो तू, भीगू में बरसा तू, साथिया। হালকা বাতাস বইছে, গা শীতল করিয়ে দেওয়া বাতাস। সেই বাতাসে ইনশিতার সামনের দিকে চুলগুলো উড়ছে। চোখ বন্ধ করে গানটা অনুভব করছিল সে। তখনই একদম হঠাৎ করে তার চোখে জেহেরের প্রতিচ্ছবি ভেসে ওঠে। জেহেরের রাগী চোখে তাকানো, বাচ্চাদের মতো আবদার, তার করা সব পাগলামি চোখের সামনে ভেসে ওঠে। দ্রুত চোখ খুলে ইনশিতা। সে কি দেখলো? জেহেরকে তো সে দূরে ঠেলে দিতে চায় সব কিছু থেকেই, অথচ যত দূরেই ঠেলুক না কেন অবচেতন মনে বারবার জেহেরের মুখ ভেসে ওঠে। ইনশিতা উঠে রুমের ভেতরে চলে গেল। ইনশিতাকে চলে যেতে দেখে রাফিদ গান থামিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল। যার জন্য সে গান গাইল, সে যদি গান না শোনে তাহলে গান গেয়ে বা কি লাভ? রাফিদও চলল ভেতরে। ইনশিতা খাটে চাদর মুড়িয়ে শুয়ে পড়ল। রাফিদ ইনশিতার কপালে হাত দিয়ে বলল, কি হয়েছে এতু? শরীর খারাপ করলো নাকি? ইনশিতা বিরক্তি নিয়ে রাফিদের হাত সরিয়ে দিল। বিরক্তি ঝরানো কণ্ঠেই বলল, প্লিজ রাফিদ ভাই, যাও তো একটু, অনেক ঘুম পাচ্ছে আমার, ঘুমাবো আমি। রাফিদ অবাক হওয়ার পাশাপাশি কিছুটা ব্যথিত হলো। হঠাৎ করে ইনশিতার এই আচরণ মেনে নিতে পারছে না সে। চাদর সরিয়ে ইনশিতার হাত ধরে টেনে তুলল। দু হাতে ইনশিতার গাল ধরে বলল, কি হয়েছে ইতু? কোনো কারণে মন খারাপ? বলো না ইতু, আমি কি তোকে কোনোভাবে কষ্ট দিলাম? ইনশিতার মেজাজ গরম হয়ে গেল। রাফিদের বুকে দু হাতে ধাক্কাতে ধাক্কাতে বলল, তোমরা সবাই এমন কেন? সুযোগ পেলে টাচ করার ধান্দায় থাকো। ইতু, আমি তো শুধু গালি, খারাপভাবে কিছু। তুমি যাবে প্লিজ, ভাল লাগছে না আমার। ইতু প্লিজ যাও। ইনশিতা মাথা নত করে হাত জোর করে মাথায় ঠেকালো। রাফিদের কষ্ট লাগলো কিছুটা। হঠাৎ করেই বা কী হলো ইনশিতার? কিছু না বলেই এক বুক মন খারাপ নিয়ে নিজের রুমে চলে গেল রাফিদ। ইনশিতা দরজা আটকে আবার শুয়ে পড়ল। মনের ভেতর জেহেরের আনাগোনা চলছে। সে যতই চাইছে জেহেরকে সরিয়ে দিতে, ততই যেন জেহের আরও এগিয়ে আসছে। উঠে বসে মাথা চেপে ধরল ইনশিতা। জেহেরের কথা এত মনে পড়ছে কেন তার? জেহেরের কারণে সে রাফিদের সাথে খারাপ ব্যবহার করলো। বেচারার তো কোনো দোষ নেই।
তাহলে হঠাৎ কি এমন হলো যে সে রাফিদের সাথে খারাপ আচরণ করে ফেলেছে? কারণটা জেহের নয় তো? জেহেরের কথা ভাবতে গিয়ে হয়তো রাফিদের সাথে খারাপ ব্যবহার করে ফেলেছে সে। রাফিদ কি খুব কষ্ট পেল? কালকে সকালে সরি বলতে হবে। ইনশিতা মাথা চেপে আবারও ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু জেহেরের চিন্তাভাবনা অবচেতন মনেই চলে আসে। শেষমেশ মনের সাথে যুদ্ধ করে জেহেরের চিন্তাভাবনা করতে করতে ঘুমিয়ে পড়ল। নিকশ কালো আধারে ঢাকা আকাশের দিকে তাকিয়ে জেহের তারা খোঁজার ব্যর্থ চেষ্টা করছে। না, একটা তারাও নেই। আকাশটা যেন আজ কুচকুচে কালো শাড়ি পরে আছে, যাতে না আছে কোনো দাগ। বারান্দায় রকিং চেয়ারে সে বসে আছে, হেলান দিয়ে বসে এক হাত হাতলের উপর ঠেকিয়ে হাতের উপর থুতনি রাখা, আরেক হাতে চেয়ারের অন্য হাতলের উপর নাচছে। যে শান্ত দৃষ্টিতে আকাশের পানে তাকিয়ে আছে, অথচ একমাত্র সেই জানে তার মন কতটা অশান্ত। মনের ভেতর তোলপাড় সৃষ্টি হওয়া ঝড়ের প্রকোপ ধীরে ধীরে বাড়ছে। রোজকে খুব দেখতে ইচ্ছে করছে তার, ছবিতে না, একদম সরাসরি, যেখানে সে একটু করে ছুঁয়ে দিতে তার রোজকে। তাকে দেখলে মনের ঝড় এক নিমেষে শান্ত হয়ে যাবে। আচ্ছা, তার রোজ এখন কি করছে? তাকে কি একটু মনে করছে? তার ভালোবাসার কথা কি একটু মনে পড়ে না রোজের? মনে না পড়ুক, তার কাছে আসলে মনে করিয়ে দেবে ভালোবাসার কথা। আর যদি ইচ্ছে করে মনে করতে না চায়, তাহলে রোজকে এসে কঠিন শাস্তি দেবে, ভালোবাসাময় কঠিন শাস্তি। ওই রাফিদের সাথে তার রোজ থাকছে। রাফিদ তার রোজকে কোনোভাবে স্পর্শ করছে না তো? যদি করে তাহলে রাফিদের হাত আর হাত থাকবে না। তিলে তিলে কষ্ট দিয়ে রাফিদকে মারবে সে, যেমনটা এখন সে তিলে তিলে মরছে রোজকে না পেরে। রোজ কি রাফিদের সাথে ইচ্ছে করে থাকছে? ইচ্ছে করে সে জেহেরের কাছে আসছে না? রোজ কি তাকে ভালোবাসে না? ওই রাফিদকে ভালোবাসবে সে? কথাটা ভাবতেই চোখ মুখ শক্ত হয়ে গেল জেহেরের। হাতের সামনের গ্লাসটা আঁচড়ে ফেলে দিল। উঠে দাঁড়িয়ে নিজের চুল টানতে লাগলো। চোয়াল শক্ত হয়ে এলো তার। রোজ যদি রাফিদকে ভালোবাসে, তাহলে রোজকে সে কি করবে নিজে জানে না। জেহেরের কাছে আসতে না চাইলেও জোর করে আটকে রাখবে তাকে। জেহেরের একা ভালোবাসায় যথেষ্ট। রোজের ভালোবাসা লাগবে না, শুধুমাত্র তার রোজ তার সামনে থাকলেই হবে, সবসময় তার চোখের সামনে। ল্যাপটপ নিয়ে আবারও বসে পড়ল সে। গার্ডসদের আশায় বসে থাকলে হবে না, সে নিজেও তার রোজকে খোঁজার প্রয়াস চালাবে। রক্তলাল চোখ নিয়ে বসে পড়ল ল্যাপটপ নিয়ে। ইনশিতা খুব সুন্দর একটা স্বপ্ন দেখল। সে সমুদ্র পাড়ে খালি পায়ে হেঁটে চলেছে। চারপাশে বালির বদলে গোলাপের পাপড়ি ছড়াছড়ি। নীল পানির ওপরেও গোলাপের পাপড়ি ভেসে বেড়াচ্ছে। মনোমুগ্ধকর দৃশ্য। তার পরনে লাল শাড়ি, টুকটুকে বউয়ের মতো লাগছে তাকে। একটু সামনেই দেখতে পেল তার বাবা মা আর নয়নিকা তার দিকে তাকিয়ে আছে। সে এগিয়ে দাঁড়ালো তাদের সামনে। তখনই তার হাতে কারো হাতের অস্তিত্ব অনুভব করলো। দেখলো পাশে কালো শার্ট প্যান্ট পরা হাসি মুখে জেহের দাঁড়িয়ে আছে। যে সকলের কাছ থেকে বিদায় নিয়ে ইনশিতাকে নিয়ে চলল। সকলে হাসি মুখে হাত নাড়িয়ে বিদায় দিচ্ছে। দূরে আসতে সে দেখলো জেহেরের মুখে হাসি নেই, চোখ লাল করে মুখ গম্ভীর করে আছে। ভয়ঙ্কর লাগছে দেখতে। ইনশিতা পেছনে ফিরে দেখলো বাবা মা আর নয়নিকা সেই আগের ভঙ্গিতেই হাত নাড়িয়ে তাকে বিদায় দিচ্ছে। তাদের চোখের পানি স্পষ্ট দেখতে পাচ্ছে ইনশিতা। তাদের কান্না দেখে ইনশিতা দৌড়ে চলে আসতে চাইল। 3 কি 4 কদম পা ফেলেছে ফিরে যাওয়ার জন্য। আর তখনই জেহের পেছন থেকে এক হাতে ইনশিতার মুখ চেপে ধরল, আরেক হাতে তার পেট ছাড়িয়ে 2 হাত শক্ত করে চেপে ধরল। বন্দি করে নিল নিজ বাহুডোরে। ইনশিতার দম নিতে কষ্ট হচ্ছে। জেহের তার কানের কাছে ভয়ঙ্কর সুরে বলল, তোমার ঠাঁই তো আমার কাছে, আমার এই বুকে। তাহলে কোথায় যাচ্ছ তুমি রোজ? আমি ছাড়া আর তোমার কেউ নেই এই পৃথিবীতে। তোমার সব কিছু আমি, এই জেহের। বলতে বলতে ইনশিতার মুখ আরো শক্ত করে চেপে ধরল। সে দেখলো তার পরনের লাল শাড়ি ক্রমশ কুচকুচে কালো রঙে পরিণত হলো। বাবা মা নয়নিকাকে দেখাই যাচ্ছে না। চারপাশের গোলাপের পাপড়ি কালো হয়ে গেল। আকাশ ঘন মেঘে ছেয়ে গেল। সমুদ্রের পানি গর্জন করে বড় বড় ঢেউ তুলতে লাগলো। চারপাশের সবকিছুই তার কালো লাগলো। একসময় তার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়েই গেল। ধরফরিয়ে ঘুম থেকে উঠল ইনশিতা। তার পুরো শরীর ঘেমে নিয়ে একাকার। রুমে এসি থাকা সত্ত্বেও ঘামে জবজবা হয়ে গেছে। ইনশিতা দ্রুত ঢকঢক করে পানি পান করল। এটা তো সুন্দর স্বপ্ন না, ভয়ঙ্কর স্বপ্ন।
ইনশিতা ওড়না দিয়ে ঘাড় গলা মুছে নিল, জোরে জোরে শ্বাস ফেলে বারান্দায় গিয়ে দাঁড়ালো। রাতের অন্ধকার কাটিয়ে জেহের আলো ফুটবে ফুটবে ভাব তখন, তবে এখনো ভালো করে আলো ফোটেনি। এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখার মানে কি? কোনো বিপদের আগমন হয়তো? জেহেরের মতো বড় বিপদ আর কোনটা আছে নাকি? জেহের তার জীবনে অশুভ সেটা বোঝায়নি তো স্বপ্নের দ্বারা, কিন্তু আসলেই তো জেহের একটা অশুভ। যত ঝামেলায় পড়েছে সে, সব ঝামেলা জেহেরের কারণে। এই স্বপ্নে স্পষ্ট বুঝিয়েছে জেহের ইনশিতাকে সবসময় বন্দী রাখবে। ভেবেই নিজের মাথা নিজে চাপড়ালো ইনশিতা। জেহেরের কাছে আর সে কখনোই তো বন্দী হবে না, যেহেতু কখনোই খুঁজে পাবে না তাকে। সে তো এখন নতুন জীবন গড়বে রাফিদের সাথে, তার স্বপ্নের জীবন। এখন জেহেরকে নিয়ে বেশি বেশি ভাবাই, জেহেরকে নিয়ে স্বপ্ন দেখেছে সে। ধুর, স্বপ্ন আবার সত্যি হয় নাকি? সে নিজেই বেশি বেশি ভাবছে। ইনশিতা স্বপ্নের ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলতে চাইল, কিন্তু কিছুতেই মাথা থেকে নামছে না। স্বপ্ন ভুলতে সে অন্য একটা ব্যাপার মাথায় আনলো, তার মনের মতো সংসার, যেখানে অফুরন্ত ভালোবাসা থাকবে। সে তার প্রিয় মানুষটির সাথে হাতে হাত রেখে রাস্তার পাশে হাঁটবে, কখনো কখনো ক্লান্ত হয়ে টঙে বসে চা খাবে, নদীর পাড়ে হাঁটতে যাবে, আরও কত কিছু করবে। কিংবা রাতের বেলায় ঘুম থেকে তুলে ফিসফিস করে ভালোবাসি বলবে। হুট করেই তার প্রিয় মানুষটিকে ছোট ছোট সারপ্রাইজ দেবে। সে কি খুশি হবে? তাকেও কি আবার সে সারপ্রাইজ দেবে? এসব ভাবতে ভাবতে ইনশিতার মনে হলো তার প্রিয় মানুষটি তো হবে রাফিদ। আসলেই কি রাফিদের সাথে তার জমানো সব কল্পনা বাস্তবে রূপ নেবে? সব কিছুই রাফিদের সাথে হাতে হাত মিলিয়ে করবে। রাফিদের কথা মনে হতেই গত রাতের ঘটনাটা মনে পড়ে গেল তার। কি খারাপ ব্যবহারটাই না করেছে সে। রাফি তো তাকে উল্টো বাঁচিয়েছিল জেরের হাত থেকে, আর সে কিনা তার ক্ষমা চাওয়া উচিত রাফিদের কাছে। সকালে জুনের সাহায্যে রাফিদের রুম খুঁজে দরজার সামনে দাঁড়িয়ে পড়ল ইনশিতা। সে কি ভেতরে ঢুকবে? দোনোবনো করতে করতে দরজায় টোকা দিয়ে ফেলল। কয়েক মিনিট যেতেই দরজা খুলল রাফিদ। ইনশিতা কিভাবে সরি বলবে ভেবে পাচ্ছে না। আমতা আমতা করতে করতে বলল, আসলে গতকাল আই এম সরি, গতকাল মনটা ভালো ছিল না, তাই তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি। আমি সত্যি সরি। রাফিদ হাসি মুখে বলল, সমস্যা নেই তো, আমিও বুঝেছিলাম কালকে হয়তো কোনো কারণে তোমার মন খারাপ ছিল, অত ভেবো না, কিছু মনে করিনি। ইনশিতা মনে মনে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। রাফিদের সাথে অমন আচরণের কারণে তার নিজেরও খারাপ লেগেছিল। এত সহজে রাফিদ ব্যাপারটা মানিয়ে নেবে ভাবতেই পারি না সে। রাফিদ আর ইনশিতা মিলে নাস্তা করলো। নাস্তা শেষে রাফিদ ইনশিতাকে নিয়ে বের হলো। কোথায় যাচ্ছি আমরা? এমনিতেই এদিক ওদিক, রুমে বসে বোর হবা, তাই ঘুরে টুরে আসলে মন ভালো থাকবে। ইনশিতার ইচ্ছে ছিল না যাওয়ার, তার মনটা কুড়াচ্ছে, তবুও রাফিদের জোরাজুরিতে গেল। দুজনে একসাথে হাঁটতে বের হয়েছিল। রাফিদ ইনশিতার হাত ধরলে ইনশিতা হাত ছুটে নিল। তার কেমন অস্বস্তি লাগছিল রাফিদ হাত ধরাতে, এমনকি রাফিদের পাশ ঘেঁষে ধারাতেও। পুরো দুপুর পর্যন্ত এদিক ওদিক ঘোরাঘুরি করে মার্কেটে গিয়ে পৌঁছালো। রাস্তার দুপাশে সারি সারি মার্কেট। ইনশিতা মার্কেটের জিনিসগুলো ছুঁয়ে দেখছে। রাফিদ বলল, তোমার যা ইচ্ছা কিনতে পারো, তো টাকা নিয়ে ভেবো না, যেটা পছন্দ হয় আমাকে বলবে শুধু। ইনশিতা পছন্দ মতো জিনিস দেখছে, আর রাফিদ ফোনে কথা বলতে বলতে ইনশিতার পাশাপাশি হাঁটছে। মার্কেটের ভেতর ঢুকে খেয়াল করলো রাফিদ তার পাশে নেই, আশেপাশে কোথাও নেই। ইনশিতা ভয় পেয়ে গেল। তখনই রাফিদ তার পাশে এসে দাঁড়ালো। ইনশিতা হাঁপ ছেড়ে বাঁচল, ভয়ার্ত কণ্ঠে বলল, কোথায় গিয়েছিলে তুমি? কত ভয় পেয়েছিলাম জানো? রাফিদ ফোনটা কান থেকে সরিয়ে বলল, রিল্যাক্স ঋতু, আমি আশেপাশে ছিলাম, ভয় পাওয়ার কিছু নেই। তুমি ঘোরাঘুরি করো, আমি তোমার চোখের থেকেই রাখবো যাতে হারিয়ে না যায়। ইনশিতা আবারও মার্কেটে ঘুরতে লাগলো। স্টিলের সাজ করা কিছু চুড়ি রাফিদের পছন্দ হলো। সে কিনে ইনশিতার হাত ধরে পরিয়ে দিল, সাথে কয়েকটা আইসক্রিম কিনে দিল। ইনশিতা হাঁটতে হাঁটতে কিছুটা দূরে এসে পড়ল। যার খেলাই ছিল না সে রাফিদ তার সাথে আছে। মনে হয়েছে রাফিদ তো তাকে চোখে চোখে রাখছে। ইতিমধ্যে সন্ধ্যা নেমে এলো। মার্কেটের শেষ মাথায় এসে গেল সে। এখানেও ভিড় কম না। আইসক্রিম খেতে খেতেই চারপাশের সুদীর্ঘ বিল্ডিংয়ে চোখ বুলিয়ে কোনো রাস্তায় এসে গেল সে নিজেই জানল না।
কয়েকটা গাড়ি এসে শাঁসা করে পাশ কেটে চলে যাচ্ছে। আলো ঝলমল করছে পুরো রাস্তায়। চোখ ঘুরিয়ে আশেপাশে তাকিয়ে একবার পেছন ফিরল। আচমকা তার মনে পড়ল সে একা। তার বুকটা ধক করে ওঠে। একা একা কোথায় চলে এসেছে সে নিজেই জানে না। পেছনের রাস্তাটাও গোলমেলে লাগছে। তিনটে রাস্তার কোন দিক দিয়ে সে এসেছিল ভুলে গিয়েছে। মস্তিষ্ক চলাচল যেন বন্ধ করে দিল হঠাৎ। ইনশিতা ভয়ে ভয়ে চারপাশে তাকালো। এখানকার রাস্তাটা পুরোটা নির্জন। সে যাবে কিভাবে? রাফিদ কোথায়? রাফিদ তো বলেছিল তাকে চোখে চোখে রাখবে। জোরে জোরে চেঁচালো ইনশিতা। রাফিদ, রাফিদ, কোথায় তুমি? রাফিদ। আরও কয়েকবার চেঁচিয়ে সে 3 রাস্তার এক রাস্তায় চলে গেল। সব জায়গায় আলো এমনভাবে ঝলমল করছে, মনে হচ্ছে সে বারবার একই জায়গায় ফিরে আসছে। ইনশিতার ঘাম ছুটতে লাগলো। আইসক্রিম গলে তার হাতে মাখামাখি হয়ে গেল। সেদিকে ভ্রুক্ষেপ নেই নাবিলার। এমন অচেনা একটা শহরে একা একা হারিয়ে গেল সে। ফিরবে কিভাবে? চারপাশে হাঁটতে হাঁটতে কিছু লোকের দেখা পেল, তবুও সাহস করে কিছু বলতে পারল না। যদি লোকগুলো খারাপ হয়, যদি কিছু করে ফেলে। সে দৌড়াতে লাগলো রাস্তায়। যদি কোনোভাবে কোনো মার্কেটের দেখা মেলে। একসময় ক্লান্ত হয়ে দৌড়ানো বন্ধ করলো। সন্ধ্যা আরও গাঢ় হয়ে এলো। ইনশিতার মনে হলো কেউ তার পিছু নিচ্ছে আর তীক্ষ্ণ নজরে দেখছে, অথচ পেছনে কেউ নেই। ইনশিতার আরও ভয় হতে লাগলো। দ্রুত পা চালালো। যেদিকে চোখ যায় সেদিকে, তবুও যেন শকুনের মতো কারণ তীক্ষ্ণ নজর তার উপরেই রয়েছে। এমন লাগছে তার। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। একবার ওই রাস্তায় হেঁটে চলেছে সে, তবুও দেখা মিলছে না ভরসা পাওয়ার মতো কাউকে। একসময় ক্লান্ত হয়ে দাঁড়িয়ে গেল ইনশিতা। কোমরে হাত দিয়ে বড় বড় শ্বাস নিচ্ছে আর চোখ বুলাচ্ছে সামনের দিকটায়। সামনে ফাঁকার রাস্তা ছাড়া আর কিছুই নেই। রাস্তা হারিয়ে এখন পথে বসে কান্না করা ছাড়া আর উপায় নেই। তখনই পেছন থেকে খুব চেনা কারো গম্ভীর কণ্ঠস্বরে ঝংকার তোলা আওয়াজ শুনতে পেল সে। ভয়ে ইনশিতার রগে রগে শিহরণ বয়ে গেল। সেই ঝংকার তোলা ভারী কণ্ঠের আওয়াজ কানে আসতেই আর ইউ লস্ট বেবি গার্ল? ইনশিতা ভয়ে ভয়ে পেছন ফিরল। ভূত দেখার মতো চমকে উঠল সে। ওর হার্ট বের হওয়ার উপক্রম প্রায়। ব্ল্যাক হুডি, ব্ল্যাক জিন্স, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্নিকার্স। এক হাত জিন্সের পকেটে ঢোকানো, আরেক হাতে কপালের মসৃণ চুলগুলো পেছনে ঠেলছে। ঠোঁটে খাইল করা পাখা হাসি, হাতে ব্ল্যাক ওয়াশ। চোখে হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়ার আনন্দ নিয়ে দাঁড়িয়ে আছে জেহের। ইনশিতার অবচেতন মন 1 সেকেন্ডের জন্য বলতে চাইল, হ্যাঁ রে পাগল, আমি হারিয়েছি তো, তোর ঘায়েল করার রূপে হারিয়েছি আমি। কিন্তু তৎক্ষণাৎই ইনশিতার হুঁশ ফিরল। সে কি স্বপ্ন দেখছে নাকি? জেহের এখানে কিভাবে আসবে? জেহের তো জানি না যে সে এখানে। চোখ ভালো করে একবার কচলে নিল ইনশিতা। এটা নিশ্চয়ই ভ্রম, কিন্তু সত্যি তো জেহের তার সামনে দাঁড়িয়ে আর একটু একটু করে এগিয়ে আসছে তার দিকে। কিছু বুঝে ওঠার আগে তার হাত টান লাগলো। জেহের এক হাত ধরে টানছে। ইনশিতা জোরে একটা চিৎকার দিল। জেহের কানে হাত দিয়ে চেহারার বিরক্তি ফুটিয়ে বলল, ও রোজ, এত চেঁচাচ্ছ কেন শোনা? আমি জানি তোমায় কিডন্যাপ করে নিয়ে এসেছে ওই বাস্টার্ড রাফিদ। এখন তোমার চিন্তা নেই, তোমার জেহের এসে গেছে না? ইনশিতা ভয়ে ভয়ে বলল, আমি যাব না কোথাও। কেন? ওই রাফিদ তো তোমাকে জোর করে এনেছে, তুমি তো ওর কাছ থাকতে চাও না? ওর ব্যবস্থা পরে করব, আগে তোমায় নিয়ে ফিরি। আমি রাফিদের কাছে যাব, ও আমাকে জোর করে আনেনি। জেহের চোয়াল শক্ত রেখে বলল, ও তার মানে তুমি ইচ্ছে করে ওই রাফিদের কাছে থাকতে চাও, আমার সাথে যেতে চাও না? না, ছাড়ো না আমায়, আমি আপনার সাথে কোথাও যাব না। জেহের ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, রোজ, তুমি এটা নিশ্চয়ই ভুলে যাওনি যে জেহের বেঁচে থাকতে রোজ কারো হতে পারে না। চলো চলো, আমাদের এখনই ফিরতে হবে, আবার বিয়ের আয়োজন করতে হবে না? তোমার কারণেই দেরি হয়ে গেছে, আর দেরি করতে চাই না। আজই ফিরে গিয়ে বিয়ে করব, তারপর। ঠোঁট কামড়ে হাসলো জেহের, থেমে বলল, আই ডোন্ট ওয়ান্ট টু বি লেট এনিমোর, লেটস গো মাই লাভ। ইনশিতা মূর্তির মতোই দাঁড়িয়ে আছে। সে বিশ্বাসই করতে পারছে না জেহের এটা। কিন্তু জেহের তার হাত ধরে তাকে টানছে, তার মানে এটা ভ্রম না। সত্যি সত্যি জেহের চলে এসেছে তার কাছে। ইনশিতা হাত ছাড়াতে চেয়েও পারল না। লোহার মতো শক্ত হাতের শক্তির কাছে তার নরম হাতের শক্তি তুচ্ছ।
জেহের টেনে হিসড়ে তাকে গাড়ির কাছে নিয়ে যাচ্ছে। ইনশিতার মাথায় হঠাৎ একটা বুদ্ধির উদয় হলো। তাড়াহুড়ো করে বলতে লাগলো, জেহের দেখুন দেখুন। জেহের ভ্রুকুচকে যেই না পেছন ফিরল, তখনই ইনশিতা হাতে থাকা আইসক্রিম জেহেরের মুখে ছুঁড়ে মারল। হোয়াট দ্য? জেহেরের পুরো মুখে ছড়িয়ে আছে আইসক্রিম, যার কারণে জেহের হাত ছেড়ে নিজের মুখের আইসক্রিম সরাতে ব্যস্ত হয়ে পড়ল। এই সুযোগে ইনশিতা নিজের সমস্ত শক্তি দিয়ে জেহেরের বুকে জোরে ধাক্কা মারল। জেহের ছিটকে পড়ল রাস্তায়। চোখে মুখে আইসক্রিমের জন্য কিছুই ঠাহর করতে পারল না। ইনশিতা দিল ফোদর। যেখানেই চোখ যায় সেখানেই ছুটতে লাগলো। তার একটাই কথা, যে করে হোক জেহেরের থেকে দূরে পালাতে হবে। ছুটতে ছুটতে কারোর সাথে ধাক্কা খেলো ইনশিতা। দেখলো রাতিফ দাঁড়িয়ে আছে, চোখে মুখে আতঙ্ক ইনশিতাকে খুঁজে না পাওয়ার। রাধিফ হাঁপাতে হাঁপাতে, কোথায় গিয়েছিলে তুমি? কত জায়গায় খুঁজছি তোমায়। ইনশিতা সে জবাবে না। আমি আমি ওই জেহের এখানে। কি বলছো ইতু? ইনশিতার সব কথা এলোমেলো হয়ে যেতে লাগলো, কিছুই গুছিয়ে বলতে পারলো না। বলো, কোথায় গিয়েছিলে? পুরো মার্কেট খুঁজলাম তোমায়, পেলাম না। কোথায় গিয়েছিলে? আমি হাঁটতে হাঁটতে কোথায় এসে পড়েছিলাম জানি না। তবে রাফিদ, আমি জেহেরকে। ওয়েট, রাফিদ বললে? যাক বাবা, শেষ পর্যন্ত ভাই ডাক বন্ধ করতে পেরেছি তাহলে। ইনশিতা ভয়ার্ত কণ্ঠে বলে, আমি জেহেরকে দেখেছি একটু আগে। উনি আমার হাত ধরে নিয়ে যেতে চাচ্ছিলেন। উনি খোঁজ পেয়ে গেছেন আমার। রাদীপ কিছুক্ষণ চুপ থেকে হো হো করে হেসে উঠল, যেন ইনশিতা পৃথিবীর সবচেয়ে মজার জোকস বলেছে। হাসতে হাসতে চোখে পানিও এসে গেছে। হাসি থামিয়ে কোনো রকম পেট চেপে বলল, তুমি মজা করছো ইতু? জের এখানে কোথা থেকে আসবে? তুমি কাকে দেখে ফেলেছো? আমি সত্যি বলছি রাফিদ, জেহের এখানেই আছে, বিশ্বাস করো। উনি উনি আমার আবার নিয়ে যাবে, আমাকে বন্দি করে রাখবে। বলতে বলতে কেঁদেই ফেলল ইনশিতা। রাধিফের খারাপ লাগলো। ইনশিতা হয়তো পথ হারানোর ভয় থেকে এখনো বেরোতে পারেনি, আর জেহেরের ভয় মন থেকে কাটেনি, তাই হয়তো মনের ভুলে বকছে। রাদীপ সান্ত্বনা স্বরে বলল, ইতু দেখো, জের নেই এখানে। ওটা তোমার মনের ভুল জাস্ট, আর কিছুই না। জেহের কখনো জানতেও পারবে না আমরা এখানে। ইটস ইম্পসিবল ফর হিম। তাই নাকি মিস্টার রাফিদ? ইজ ইট রিয়েলি ইম্পসিবল? দেন লেট মি ক্লিয়ার ইউ, নাথিং ইজ ইম্পসিবল ফর জেহের চৌধুরী। ইনশিতা আর রাদীপ চমকে পেছনে তাকালো। দেখলো জেহের দুই পকেটে দুই হাত ঢুকিয়ে বাঁকা হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। এবার রাদীপও নিজেও বেশ চমকালো, দু চোখ যেন বের হয়ে যাবে এমন। জেহের এক হাত বের করে চুলে আঙুল চালাতে চালাতে বলল, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, দ্য প্রভাব ফিটস ইউ পারফেক্টলি মিস্টার রাফিদ। বলে ঘায়েল করা বাঁকা হাসি হাসলো আবার। রাদীপ ইনশিতার এক হাত শক্ত করে ধরলেই যেই দৌড়াতে যাবে, তখনই চারপাশ ঘিরে ধরল কালো পোশাক পরিহিত গার্ড। রাফিদের নিজেরও অসহায় লাগতে লাগলো। যেখানে জেহের একা তাকে মেরে ফেলতে পারে, সেখানে এতগুলো গার্ডের মার খেলে 1 সেকেন্ডও লাগবে না ওপারে চলে যেতে। ইনশিতার পা থরথরিয়ে কাঁপছে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে সে। ইনশিতা শক্ত করে ধরল রাফিদের শার্ট, অথচ ও জানেই না এই ধরার জন্য রাফিদকে চরম মূল্য দিতে হবে। জেহের এগিয়ে আসলো ইনশিতার সামনে, একদম কাছাকাছি। জেহেরের মুখমণ্ডল ভেজা, বোধহয় ধুয়েছে। চুল বেয়ে গড়িয়ে পানি পড়ছে গোলাপি ঠোঁটে। ইস, ঘোল লাগানো দৃশ্য। জেহের এক ঝটকায় ইনশিতাকে কাঁধে তুলে নিল, যার কারণে ইনশিতা পেটে কিছুটা ব্যথা পেল। গার্ডসের ইশারা করে ইনশিতাকে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। ইনশিতাকে ফ্রন্ট সিটে বসিয়ে নিজেও যেই বসতে যাবে, তখন ইনশিতা দরজা খুলে আবারও ভোদর। তবে এবার রাফিদের কাছে দৌড়ে গেল। গন্ডারের মতো দেখতে গার্ডসরা রাফিদকে মারতে আসছে। একজনের একটা ঘুষি খেলেই তো হ্যাংলা পাতলা রাফিদ পগার পার। ইনশিতা রাফিদের কাছে পৌঁছাতেই জেহের দৌড়ে এক হাতে কোমর পেঁচিয়ে ধরে উঠিয়ে নিল ইনশিতাকে। এক হাতে উঠিয়ে গাড়িতে ঢুকিয়ে এবার ব্যাক সিটে ছুঁড়ে মারল জেহের। ইনশিতা উঠতে গিয়ে দরজা খুলতেই দেখল গাড়ি অলরেডি চলতে শুরু করেছে। ইনশিতার বুদ্ধি যে একেবারেই কম তা না। রাস্তাঘাটে হাঁটতে চলতে কিভাবে নিজেকে বাঁচাতে হয় সেটা কিছুটা হলেও জানে সে।
এভাবে তখন জেহেরের মুখে আইসক্রিম ছুঁড়ে হাত থেকে পালিয়েছিল, সেভাবেই এখন পালাবে। এবার যা করবে সেটা ভাবতে ঈশিতা বেশ কয়েকবার ঠোক গেল। জেহের লুকিং গ্লাসে ঈশিতাকে দেখছে আর গাড়ি চালাচ্ছে। রাস্তা ফাঁকা হয়, গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে না তার। ঈশিতা একবার হাতের দিকে তাকায়, আরেকবার জেহেরের দিকে। হাতের দিকে তাকিয়ে আটকে উঠল ঈশিতা। আল্লাহ, দেখুন আমার হাতে কি। বলে ঈশিতা 2 হাত জেহেরের মুখের সামনে নিয়ে গেল। জেহের দেখতে যাবে কি আছে হাতে, সেই মুহূর্তে ঈশিতা নিজের মিডিয়াম সাইজের নখ দিয়ে জেহেরের 2 গাল চেপে ধরতে চাইল। উদ্দেশ্য জেহেরকে খামচিয়ে গাড়ি থামানো, কিন্তু এবার আর সফল হতে পারল না ঈশিতা। খামচি দেওয়ার আগে জেহের 2 হাতে ঈশিতার হাত ধরে ফেলল। ঈশিতা এবার ভয় হতে লাগলো। জেহের বিরক্তি নিয়ে গাড়ি থামিয়ে ব্যাক সিটে আসলো। ঈশিতার ওড়না খুলে জোর করে হাত বেঁধে দিল। ক্রুদ্ধ হয়ে বলল, আমি আগেই জানতাম তুমি কিছু একটা করবে, কিন্তু এমন বোকার মতো কাজ করবে সে ভাবতে পারিনি। নেক্সট টাইম এসব মাথায় এনো না, রেজাল্ট খারাপ আসবে। ঈশিতার মাথায় গাঁটটা মেরে বলল। ফুল জেহের গাড়ি চালানো শুরু করলো। ঈশিতার বলার আর কিছুই নেই, সিটে চুপচাপ বসে ভাবছে আগামী দিনের কথা। এবার তো জেহের তাকে বিয়ে করেই ছাড়বে, তারপর সে হবে জেহেরের বন্দিনী। সব কিছু জেহেরের আদেশ মতো করতে হবে। ভাবতে ভাবতে ঈশিতার চোখের কর্নিশ গড়িয়ে নোনা জল পড়ল। রাফিদ বেধড়ক মার খেয়ে পড়ে আছে, আধমরা হয়ে আছে সে। বাকিটা জেহের মারবে, তাই একজন গার্ড রাফিদের হাত ধরে টেনে গাড়িতে ওঠায়। পুরো হাত, মুখ, পা রাস্তার সাথে লেগেছিলে গেছে। গালের এক সাইড গড়িয়ে তাজা লাল রক্ত পড়ছে। গাড়ি ছুটল গন্তব্যে। গার্ডসরা আফসোস করতে লাগলো রাফিদের অবস্থা কি হবে ভেবে। একজন বলল, হুদাও স্যারের সাথে লাগতে গেছিলে কেন? প্রাণের ভয় ডর নাই? স্যার যা চায় তা এমনি এমনি নেয় না, কাড়িয়ে নেয়। 7 বছর ধরে আছি, চিনি তো স্যার রে। একবার এক মেহমান আসছিল স্যারের বাসায়। তার 14 বছরের ছেলে ভুলে স্যারের প্রিয় একখানা শোপিস ভাঙা ফেলেছিল। সে কি রাগ ভাই রে ভাই! মেহমানের সামনে তো ফোলারে 2 হাত বাঁধিয়ে ফুলে ফেলিয়ে দিয়েছিল, কেউ আটকাতে পারছিল না। পোলারে শাস্তি দিতে পারিয়া স্যারের চোখ মুখে কেমন ভয়ঙ্করের হাসি। পরে ওই পোলারে আল্লাহর রহমতে বাঁচানো গিয়েছিল, তবে হাসপাতালে থাকতে হয়েছিল অনেক দিন। ওই মেহমান তো আর ভুলেও এই বাড়ির দিকে আর চোখ ওড়াই না। আর তুই তো স্যারের জান রে কাড়িয়ে নিতে চাইছিলি। এবার স্যার যে তোর কি করবে আল্লাহ মালুম। বলে মুখ দিয়ে আফসোসের আওয়াজ করলো। কিন্তু রাফিদ কি আর সেসব শুনেছে? সে তো অজ্ঞান হয়ে আধমরা। জেহের ঈশিতাকে সেই আগের মতোই কাঁধে তুলে হোটেলের রুমে নিয়ে আসে। ঈশিতাকে খাটে শুয়ে হাতের ঘড়ি খুলতে লাগে, তারপর গায়ের হুডিটা খুলে দূরে ছুঁড়ে ফেলে। ঈশিতা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। জেহের কি করতে চলেছে সে কিছুটা মাত্র আন্দাজ করতে পারলেও পুরোপুরি নয়। জেহের ক্রমাগ্রহ হিংস্র হয়ে উঠেছে, চোখ মুখ রক্তিম, যেন এতক্ষণ ধরে রাগটা নিজের ভেতর চেপে রেখেছিল, আর এখন সুযোগ পেয়েছে রাগ ছাড়ার। ঈশিতার হাতের বাঁধন খুলতেই ঈশিতাকে খাটে উল্টে ফেলল। হাতের বাঁধন খুলে ঈশিতাকে সোজা করল। ঈশিতার এবার আর বুঝতে বাকি রইল না জেহের কি করবে। চোখে আবার অশ্রু জমতে লাগলো। জেহেরের থেকে দূরে যাবার জন্য সত্যিই জেহের 2 হাত দুদিকে রাখলো। ওপরে জেহের, নিচে খাট, 2 পাশে হাত। বন্দি হয়ে গেল ঈশিতা। যে দাঁতে দাঁত পিষে বলল, খুব শখ না এই রাফিদের কাছে যাওয়ার, ওর হাত জড়িয়ে ধরার? তাহলে চলো, আজই সেই শখ মিটিয়ে দেব তোমায়। বলেই একদম শরীরের ভার ছেড়ে দিল ঈশিতার ওপর। ঈশিতা ব্যথাতুর আওয়াজ তুলে জেরকে সরতে বলল। জের তো সরবেই না, এত ভারী মনে হচ্ছে তাকে পাথরে চাপা দেওয়া হয়েছে। জের ঈশিতার চুল হাতে নিয়ে শুকতে লাগলো, আরেক হাতে ঈশিতার গলায় হাত বোলাতে লাগলো। ঈশিতা ভয়ে কেঁদে ফেলল, কান্নাকাটি করে আকুতি মিনতি করতে লাগলো জেহেরের কাছে। প্লিজ জেহের, দোহাই লাগে, আমায় ছেড়ে দিন। আমি আর কোথাও যাব না। আমি এখন আপনার কাছেই থাকবো, তবুও এমন ক্ষতি করবেন না আমার, প্লিজ। তুমি পুরো একটা দিন রাফিদের সাথে থেকেছ, এর শাস্তি আগে তো তোমায় দিয়ে নি। ঈশিতার ঘাড়ে মুখ গুজল জেহের। ঈশিতার কান্না বেড়েই চলেছে। এ কোন বিপদে পড়ল সে?
শেষ সম্বলটুকুই এখন না জানি হারাতে হয়। জেহের ইনশিতার কাঁধে খুব জোরে কামড় দিল একটা। ইনশিতা চিৎকার করে উঠল। কান্নার চোটে কিছুই বলতে পারছে না সে। এমন করে আরও কয়েকটা কামড় দিয়ে জোরে জড়িয়ে ধরল ইনশিতাকে। কান্নার কারণে এমনিতে ইনশিতার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তার উপর জেহেরের জড়িয়ে ধরায় যেন দম বন্ধ হয়ে যাবে এমন অবস্থা। জেহের এক নাগাড়ে বলতে থাকলো, তুমি চলে আসার পর জানো আমার কত কষ্ট হয়েছিল। আমাকে রেখে কি করে পারলে ওই ছেলেটার সাথে চলে যেতে? আমার কি কমতি আছে? টাকা পয়সা ভালোবাসা সব সব আছে আমার, তাও কেন আমার থেকে পালিয়ে বাঁচতে চাও তুমি? আমি যদি মরে যাই না, তাহলে তোমাকে মেরে মরব। আমি মরে গেলে তুমি অন্য কারো হবে, এটা তো আমি হতে দিতে পারি না। তুমি তুমি শুধু আমার রোজ, আমি ছাড়া তোমায় আর কেউ ভালোবাসতে পারবে না। এরকম হাজারো কথা বলছিল জেহের, সেসব কিছুই ইনশিতার কানে ঢুকছে না। সে জেহেরের থেকে ছাড়া পাওয়ার জন্য ব্যস্ত। তখন জেহের ইনশিতাকে কোলে উঠিয়ে নিল, বাথরুমের শাওয়ারের নিচে দাঁড় করিয়ে বলল, তোমার ওই রাফি টাচ করেছে তাই না? ইনশিতা কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করুন, আমি রাফিদ আমাকে স্পর্শ করেনি। জেহের অগ্নি দৃষ্টি মেলে বলল, আমাকে মিথ্যা একদম বলবে না। আমি দেখেছি তো, ও তোমার হাত ধরেছে, তুমি ওর হাত ধরেছো, ও তোমাকে জড়িয়ে ধরেছে। আমি তো ওকে ছাড়বই না। তার আগে ওই ইডিয়েটের স্পর্শ তোমার শরীর থেকে উঠিয়ে নেব আমি। শাওয়ার ছেড়ে দিল জেহের। দুজনেই ভিজতে লাগলো। ইনশিতা কান্না করছে আর জেহের ইনশিতার গলা, পিঠ, বাহু ধরে জোরে জোরে ঘষতে লাগলো, যেন প্রচুর পরিমাণে আবর্জনা লেগে আছে। ঘষতে ঘষতে ইনশিতার জামার হাতা ছিঁড়ে ফেললো। নখের আঁচড় বসে গিয়ে লাল হয়ে গেল, তবু ইনশিতাকে ছাড়ল না জেহের। জেহের পাগল হয়ে গেছে তখন ইনশিতাকে রাফিদের বাহু ধরে দেখে। তার রোজের শরীরে অন্য কারোর ছোঁয়া মেনে নিতে পারছে না সে। ইনশিতা কাঁদতে কাঁদতে জেহের পা জড়িয়ে ধরে বসে পড়ল। ছেড়ে দিন জেহের, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ। জেহের ইনশিতাকে ধরে উঠিয়ে দেওয়ালে চেপে ধরে বলল। ইনশিতার বাহুতে অস্থির হয়ে চুমু দিতে দিতে বলল, তোমার এই হাতে শুধু আমার ছোঁয়া থাকবে, আর কারো না। আর কেউ তোমার দিকে হাত বাড়ানোর চেষ্টা করলে তার হাত কেটে ফেলবো আমি। তোমার উপর একমাত্র আমার অধিকার আছে, শুধু আমার। জেহেরের এত জোরাজোরি ঠান্ডা পানি সহ্য হচ্ছিল না ইনশিতার। ঢলে পড়ল জেহেরের বুকে। জেহেরের সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে তার রোজের শরীর থেকে অন্য কারো স্পর্শ ধুয়ে ফেলার চেষ্টায় আছে। ইনশিতা পিটপিট করে চোখ মেরে তাকালো। মাথাটা ফাড় হয়ে আছে, গলা পিঠেও খুব জ্বলছে। উঠে বসে আশেপাশে চোখ বুলাতে নিলে দেখলো জেহের দূরে থাকা সোফায় বসে এক ধ্যানে তার দিকে তাকিয়ে আছে। দুই হাঁটুতে হাতের কনুই রেখে হাত জোর করে তার ওপর থুতনি ভর দিয়ে রেখেছে। রক্তবর্ণ চোখ দুটো দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করছে ইনশিতাকে। ইনশিতা গতকালকের কথা মনে পড়লেই নিজের দিকে একবার তাকিয়ে নিল। একটা টি শার্ট আর জিন্স পরে আছে সে। হতভম্ব হয়ে গেল সে। গত রাতে কি হয়েছিল? জেহের তাকে ওয়াশরুমে নিয়ে গিয়েছিল, সেখানে অনেকক্ষণ ভিজল। তারপর সে কি অজ্ঞান হয়ে গিয়েছিল? তারপর জেহের তার ড্রেস চেঞ্জ করে দিল। জেহের নিজ হাতে জামা খুলেছে। ইনশিতা বড় বড় চোখ করে তাকালো জেহেরের দিকে, অথচ জেহের আগের ভঙ্গিতেই তাকিয়ে আছে তার দিকে, যেন তার রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না। ইনশিতা পুরো শরীরে চাদর পেঁচিয়ে দাঁড়ালো, কারণ টি শার্ট আর জিন্স কখনোই পরেনি সে। কেমন আনকমফোর্টেবল লাগে। আর জেহেরের সামনে তো এভাবে থাকলে সে মরেই যাবে। কোন রকমে উঠে জেহেরের সামনে গিয়ে দাঁড়ালো। কণ্ঠে তেজ ঢেলে বলল, আপনার মধ্যে কি কমন সেন্স বলতে আসলেই কিছু নেই নাকি? একটা মেয়ের অজ্ঞান হওয়ার সুযোগ নিয়ে নিজের চক্ষু ক্ষুধা মেটালেন, আর না জানি কি কি করেছেন। আমার জামা কাপড় নিজে হাতে চেঞ্জ করার সাহস কোথায় পান, যেখানে আমার আর আপনার মধ্যে কোনো সম্পর্ক নেই? জের হাত জোর খুলে সোফায় আয়েসি ভঙ্গিতে বসলো, তবে মুখভঙ্গি অপরিবর্তনীয়। শান্ত কণ্ঠে বলল, সম্পর্ক বানাতে আমার 1 সেকেন্ডও লাগবে না। ওয়ানাসি। ইনশিতা ভয়ে 2 কদম পিছু হাঁটল। জোরে জোরে মাথা নাড়িয়ে না বোধক উত্তর দিল। জের একবার ঘাড় এদিক ফিরিয়ে সোফা থেকে উঠে দাঁড়ালো। ইনশিতার সামনে এসে গালে হাত রাখলো। ইনশিতা মুখ সরাতে গিয়েও সরালো না। জের শক্ত গলায় বলল, আমি তোমার ড্রেস চেঞ্জ করিনি,
গত রাতে তুমি অজ্ঞান হওয়ার সাথে সাথেই রুমে নিয়ে এসে মেড দিয়ে চেঞ্জ করেছি। সো আমাকে ব্লেম করা বন্ধ করো। আর আমি চাইলেও তোমার জামা কাপড় চেঞ্জ করতে পারি, বাট তুমি যেহেতু এসব পছন্দ করো না, তাই বিয়ের আগে এসব করব না। আর হ্যাঁ, বিয়ের পর তোমাকে একদিনের জন্য নিজে হাতে চেঞ্জ করতে দেব না। বলে দ্রুত পদে বেরিয়ে গেল জেহের। ইনশিতা জেহেরের কথা শুনে প্রথমে অনেক শ্রদ্ধা নিবেদন করতে চাইল, কিন্তু শেষ কথাটা শুনে সে বাকরুদ্ধ হয়ে গেল। কি বলে গেল জেহের! ছি! ঈশিতা ওয়াশরুমে ঢুকেতে নিলে চোখে সব অন্ধকার দেখে। মাথায় হাত দিয়ে দেখে এক সেট জামা কেউ ছুঁড়ে মেরেছে তার দিকে, যার ফলে চোখ ঢাকা পড়েছে। জামা হাতে পাশ ফিরতে দেখে জেহের দাঁড়িয়ে আছে। 15 মিনিট টাইম দিলাম, চেঞ্জ করে আসো। উই হ্যাভ টু গো ব্যাক। বলে আর এক সেকেন্ডও দাঁড়ালো না, গট গট করে হেঁটে চলে গেল। ইনশিতা 10 মিনিটে চেঞ্জ করে এসে দেখে একজন বাঙালি মেয়ে দাঁড়িয়ে আছে, হাতে খাবারের ট্রে। এমনভাবে কাঁপছে মনে হচ্ছে একটু পরে তার গর্দান হবে। হাতে থাকা খাবারের ট্রেটাও নড়বড় করছে, তবে হাত ব্যান্ডেজ করা, সদ্য লাগানো ব্যান্ডেজ। ইনশিতা আসতে এসে বলল, ম্যাম ব্রেকফাস্ট করে নেন, স্যার আপনার জন্য ওয়েট করছে নিচে। খেতে গিয়ে ইনশিতার মনে হলো এনাকে বলা যাক জামা চেঞ্জের কথা। জের মিথ্যে বলেছে কি না কে জানে। ইনশিতা বলেই ফেলল, আচ্ছা গত রাতে কি আপনি আমার জামা চেঞ্জ করেছিলেন? ইয়েস ম্যাম। ইনশিতা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তবুও আরেকটু যাচাই করা যাক। দরজা কি খোলাই ছিল নাকি? নো ম্যাম, বাইরে থেকে বন্ধ ছিল। চেঞ্জ করে দেওয়ার পর স্যার নিজেই দরজা খুলেছেন। ও আচ্ছা, আপনার হাতে কি হয়েছে? কিভাবে কাটলো? দেখে তো মনে হচ্ছে বেশ গভীর করেই কেটেছে। মেয়েটা এবার কেঁদে দেবে দেবে অবস্থা। আসলে গত রাতে স্যার ছুরি দিয়ে হাতে। কি? জেহের? মেয়েটি মাথা নিচু করে বলে, ইয়েস ম্যাম। কিন্তু কেন? আপনার জামা চেঞ্জ করার সময় আমার হাতের ঘড়ি কোণার সাথে লেগে আপনার গলার অনেক নিচে আঘাত লাগে। বিশ্বাস করুন ম্যাম, আমি ইন্টেনশনালি কিছুই করিনি। ঘড়ির কাছের ধারাটা খুব সুচালো ছিল, আমি খেয়াল করিনি সেটা। তার সাথে লেগে কিছুটা কেটে যায়, আর সেটা দেখে স্যার আমার হাতে ছুরি দিয়ে। মেয়েটা কান্নার কারণে আর কিছুই বলতে পারল না, বেরিয়ে গেল মেয়েটা। ইনশিতার খারাপ লাগলো। সামান্য একটু ব্যথা লাগায় মেয়েটার হাত কাটলো, আর নিজে যখন নখ দিয়ে আঁচড় কেটে দিল সেটা কিছুই না। অন্যের দোষ ঠিকই দেখে অথচ নিজেরটা দেখে না। 1 মিনিট, টি শার্ট পরার কারণে তো ওই ক্ষত দেখা যাচ্ছে না, তাহলে জেহের কিভাবে জানলো যে কাটা গেছে? জেহের তো চেঞ্জের সময় ছিল না, আর দরজাও বন্ধ ছিল। তাহলে ইনশিতা একপাশে চোখ নিতে দেখলো সিসি ক্যামেরা ফিট করা একদম দেওয়ালের কোনায়। তার মানে জেহের সিসি ক্যামেরায়। ও মাই গড, ও মাই গড! ইনশিতা বোধহয় দ্বিতীয়বারের মতো অজ্ঞান হলো। হেলিকপ্টারে ওঠার সময় ইনশিতার মনে পড়ল রাফিদের কথা। বেচারা কোথায় এখন? তার জন্যই তো রাফিদ এত বড় বিপদে পড়েছে। জেহেরকে জিজ্ঞেস করতে নিলেই জেহেরকে দেখে চোখ আটকে যায় ইনশিতার। স্যুট পরা জেহেরকে এত হ্যান্ডসাম লাগছিল না, তার উপর আলাদা একটা অ্যাটিটিউড। এরকম একটা ড্যাশিং ছেলে তার মতো খ্যাত মেয়েকে ভালোবাসলো কিভাবে? বাতাসে চুলগুলো এমনভাবে উঠছিল যে ইনশিতার ইচ্ছে করলো নিজ হাতে চুল সরিয়ে দিতে। জেহের মোবাইলের দিকে তাকিয়েই বলল, আই নো হাউ হ্যান্ডসাম আই অ্যাম। সব মেয়ে আমার জন্য পাগল, তবে আমি পাগল শুধু তোমার জন্য। এভাবে লুকিয়ে না দেখে সরাসরি দেখলেই পারো। আমি তো সবটাই তোমার, রোজের জেহের। ইনশিতা ভ্যাবাচাকা খেয়ে গেল। নিজের মুখে নিজের প্রশংসা করা এমন লোক দুনিয়াতে কমই দেখেছে সে। তার উপর জেহের কিভাবে বুঝলো যে সে তার দিকে তাকিয়েছিল? পরক্ষণে মনে পড়ল জেহের কত বড় লুচু। মহান মহান কথা বলে ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে যে কত লুচু টাইপ সেটা ইনশিতা ছাড়া আর কেউই জানে না। সিসি ক্যামেরায় ঘটনাটা নিয়ে এখনও ইনশিতা রেগে আছে, কিন্তু রাগ ঝাড়তে পারবে না সে, তার অধিকার নেই। ইনশিতা মিনমিন, রাফিদ কোথায়? যে সেই মিনমিনে আওয়াজ শুনল না বোধহয়। ইনশিতা জেহেরের বাহুতে খোঁচা দিল। জেহের ভ্রুকুচকে, হোয়াট? মানে রাফিদ কোথায়? কি বিড়বিড় করছো? গলায় শক্তি নেই? ইনশিতা এবার জোরেই বলল, রাফিদকে কোথায় রেখেছেন? ওকে দেখছি না কেন? জেহের মোবাইল থেকে চোখ তুলে তাকালো।
সে দৃষ্টি থেকে ইনশিতা আর কিছুই বলতে পারল না, চোখ নামিয়ে ফেলল। জেহের বলল, ও তোমার ভাই? ওকে নাম ধরে না ডেকে ভাই ডাকবে। ইনশিতা ভেঙচি কেটে মনে মনে বলল, আজ আপনি না থাকলে ও আমার হাজবেন্ড হতো। ওকে নিয়ে তো চিন্তা করতে হবে না, ওকে নিয়ে পরে আসবে গার্ডরা। হি ইজ অ্যাবসোলুটলি ফাইন। কথার ধরন শুনে ইনশিতা বার কয়েক ঢোক গিলল। বলার সময় জেহিরের মুখে অদ্ভুত হাসি লক্ষ্য করেছে সে। তার মানে রাফিদ ভালো নেই। আচ্ছা, একটা কথা বলি। আপনি কিভাবে জানলেন আমি এখানে আছি? প্রত্যুত্তরে জেহির বাঁকা হাসলো। ইনশিতার চুল নিয়ে এক আঙুলে বেঁচাতে বেঁচাতে বলল, তোমাকে খুঁজে পাওয়া কোনো ব্যাপারই না, রোজ যেখানে জেহের সেখানে। ঘুরিয়ে বেঁচে না বলে সোজা করে বললে হয় না? ওয়েল, অ্যাকচুয়ালি তোমাকে খুঁজে পেতে একজনের সাহায্য যদিও নিতে হয়েছে। আই ডোন্ট নো হার, বাট মেয়েটি আমায় বলেছিল যে রাফিদ তোমাকে নিয়ে এখানে এসেছে। আর গত রাতে আমি তোমাকে খুঁজতে বের হলে রাস্তায় দেখি একটা মেয়ে দৌড়াদৌড়ি করছে। ভালো করে দেখি তুমি, তারপর আর কি, আমিও তোমার পিছু নেই। ইনশিতা লুকিয়ে আকাশ সমান দীর্ঘশ্বাস ফেলল। জেহেরের থেকে বোধহয় এ জীবনেও দূরে যেতে পারবে না সে।